নমস্কার সকলকে, আমার নাম সৌরভ রয়। আপনারা আজকে যে গল্পটি শুনতে চলেছেন সেটির নাম হচ্ছে সত্যজিৎ অধিকারীর লেখা গল্প। গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কলকাতার বাসিন্দা মাত্রই জানেন কলকাতায় লোডশেডিং জিনিসটা আজ বহু বছর হলো বিরল। এক ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় ছাড়া আজকাল ও জিনিসটার সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে না। তবে আজ সন্ধ্যায় সেই বিরলতম ব্যাপারটাই ঘটেছে। ইদানিং রোজ বৃষ্টি হলেও আজকের দিনটা বেশ গুমোট। তার উপর অভিনন্দন বাবুদের ফ্ল্যাটের ছাদ থেকে এই সপ্তাহ দুয়েক আগে একটি আবাসিক ছেলে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। তাই পুলিশ আপাতত ছাদের দরজায় চাবি লাগিয়ে গেছে। সুতরাং খোলা শরীরে হাওয়া লাগানোর উপায়টাও নেই। জানলা খুলেও তেমন সুখ পাওয়া যাচ্ছে না। বছর 40-এর অভিনন্দন বাবুর মোবাইলে রিল দেখার অভ্যেস তেমন নেই। আজকাল ঘরে মোমবাতিও কেউ রাখে না। স্ত্রী নন্দিতা দেবী সেই দুপুরের পর বেরিয়েছেন, এখনো ফেরেননি। ভদ্রলোক একটু স্ত্রৈণ প্রকৃতির, একাকী গেরস্থলিতে নাকাল এবং বিপর্যস্ত হন। যেমন এখন মোমবাতিটা পাচ্ছেন না। গেঞ্জিটা গায়ে চাপিয়ে রাস্তায় একটু পাইচারি করতে যাবেন এমন সময় দরজায় দুবার ঘা পড়ল। দরজায় টোকা দেওয়া জিনিসটাও আজকাল দুর্লভ, কলিং বেলের মাহাত্ম্যে। না হলে দরজায় টোকা দেওয়া শুনে মানুষের চরিত্র বিশ্লেষণ করা যায়। দরজায় ঘা দেওয়ার বিভিন্ন শব্দ আছে। সস্তা হোটেলের রুম সার্ভিস একরকম ঘা দেয়, আবার ভদ্র, রুচিশীল, শান্ত সৌম্য চরিত্রের মানুষ আরেক রকম ঘা দেন। আর স্ত্রীর ঘা দেওয়াটা ঝনঝন বা দুমদুমের মধ্যে পড়ে। কিন্তু অভিনন্দন বাবুর দরজায় যে টোকাটা পড়েছে তা আজকালের সেই দুর্লভ, শান্ত, রুচিশীল, মার্জিত চরিত্রের প্রতীক, যার ধৈর্য আছে। এই টালিগঞ্জ সার্কুলার রোডে হঠাৎ করে এই ভর সন্ধ্যের আধারে গা ডুবিয়ে কোন মহান ব্যক্তিত্ব এসে হাজির হলেন? কপালে একটু ভাঁজ পড়ল ওনার। কারণ এই শহর, এই দুনিয়াটা দিন দিন যে পথে চলেছে তাতে কেউ যে কারুর সাথে মার্জিত ব্যবহার করতে পারে তার আশা রাখাটাই যেন অন্যায় হয়ে উঠেছে। যে সিগন্যালে বারংবার হর্ন বাজানো হোক বা পাহাড়ি রাস্তায় বেপরোয়া ওভারটেক নেওয়াই হোক না কেন, আজকাল মানুষের জীবন ওই 30 বা 40 সেকেন্ডের উত্তেজনায় বন্দী। দরজার দিকে এগোতে যাবেন এমন সময় আরো দুবার সেই একইভাবে টোকা পড়ল। এবার দরজা খুললেন অভিনন্দন বাবু। সঙ্গে সঙ্গে কারা যেন পায়ের ওপর হুমড়ি খেয়ে এসে পড়তে চাইল একেবারে। অন্ধকারে ওনার দৃষ্টি ভালো হলেও বাধা দেওয়ার চেষ্টা করেও বাধা দিয়ে উঠতে পারলেন না। প্রণাম সেরে উঠে দাঁড়িয়ে ছেলেটি বলল, স্যার, চিনতে পারেন? আমি শুভময়, আর ও হলো রিনি, মানে রিমঝিম, সেন্ট পিটার্স কলেজ। স্যার, আমায় আপনি বড় স্নেহ করতেন। বলতেন, এই জেনজির দুনিয়ায় 60-এর দশকের নাম তোকে কে দিল রে? আপনি আমায় রিনি বলে ডাকতেন স্যার। সত্যি মাত্র এই বছর তিনেকের মধ্যেই জীবনটা কেমন যেন ওলট পালট হয়ে গেছে অভিনন্দনের। আজ এদের দেখে হঠাৎ মনে পড়ে গেল একসময় উনিই ছিলেন সেন্ট পিটার কলেজ কলকাতার ক্রিমিনোলজি শাখার ডিপার্টমেন্টের হেড অভিনন্দন মিত্র। সেদিন আর আজ বদ্ধ ঘর। মুখে হাসি ফুটিয়ে অভিনন্দনবাবু বললেন, এসো এসো এসো। তা আজ হঠাৎ কেন যে এই লাইনগুলো মনে পড়ছে? শাসন তর্জন করি, শিখায় প্রহর ধরি, থাকে না কো হায় কোনো স্মৃতি। কদিনের এই দেখা সাগর সৈকতে রেখা, নতুন তরঙ্গে মুছে যায়। ছোট ছোট দাগ পার, ঘুঁচে হয় একাকার, নব নব পদ তারণায়।
জানে না কে কোথা যাবে, জোটে হেতা তাই ভাবে পাঠশালা, যেন পান্থশালা। 2 দিন একত্রে মাতে, মিলেমিশে বসে গাঁথে, নীতিহার আর কথামালা, নীতিহার আর কথামালা। অভিদা, আমাদের জীবনটা যেন কেমন একটা হয়ে গেল। তুমি শিখিয়েছিলে আমাদের জীবনটা অন্য রকম করে দেখতে পাবো, সব যেন কিরকম ঘেটে গেল। বলতে বলতেই দপ করে জ্বলে ওঠে ঘরের বাতি। ঘন্টা দুয়েকের লোডশেডিং শেষে আলো ফিরে এসেছে। এবার প্রত্যেকের মুখ দিনের আলোর মতো স্পষ্ট এবং উজ্জ্বল। তবে কলেজ দিনের সেই প্রতিভাবান ঔজ্জ্বল্য যেন ওদের মুখে আজও খানিকটা নিষ্প্রভ। ছেলেটা আগে দাড়ি রাখত না, এখন মুখে খোঁচা খোঁচা দাড়ি। অভিনন্দন বাবুর অবশ্য বরাবর চাপ দাড়ি, কিন্তু মাত্র 40 বছর বয়স হলেও ওকে কেমন যেন একটু বেশি বয়স্ক লাগে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই উনি বলেন, তোমরা বসো, আমি কফি বানাই। জানোই তো আমার সেই পুরনো দিনের কফি খাওয়ার অভ্যেসটা। আর বলবেন না স্যার, কলেজে ক্লাস নিতে এলেও আপনি নিজের ফ্লাক্স ক্যারি করতেন। তবে স্যার, এত বছর পরে দেখা হলো বলে কিন্তু আর আপনি আমাদের তুমি তুমি করতে পারবেন না, বলে দিচ্ছি। এখনো আমরা আপনার সেই স্নেহের ছাত্রছাত্রীই আছি। বেশ, তাহলে তোরাও আমাকে আর স্যার না বলে আগের মতো অভিদা আর তুমি বলিস, কেমন? কলেজের মতো আমায় এম বলতে যাস না আবার, হ্যাঁ? মনে আছে একবার বিশ্বভারতীর অনুকরণে প্রিন্সিপালকে দাদা ডেকে কমলেশ কি ঝাড়টাই না খেয়েছিল? সেবার যদি তুমি না বাঁচাতে কি যে হতো। আচ্ছা, আমায় কিচেনটা দেখিয়ে দাও, আমি কফিটা বানিয়ে আনছি। তুই কফি বানাবি? এ কি কথা? আরে আমি তো তোদের মতো দুধ, জল, চিনি, কফির শরবত খাই না। ওসব ক্যাপেচিনো আমার আবার পোষায় না। জানি তো, নিট ব্ল্যাক কফি, তাই তো? একবার ওই শুভময়ের কথাতেই তোমার সাথে ক্রাইম করেছিলাম লুকিয়ে। শুভময় বলতো তুমি নাকি লুকিয়ে ফ্লাস্কে করে রাম নিয়ে ঘোরো। আর সেই জন্যই ফার্স্ট সেমের প্রথম সপ্তাহের শেষ দিনেই আমার প্রিন্সিপাল ক্লাসের মধ্যে যখন আর্জেন্ট একবার ডেকে পাঠালেন, সেই সুযোগে তোরা এক সিপ মেরে দিলি, হ্যাঁ? এ কি, তুমি জেনে গিয়েছিলে? আরে চোরের সাথে চুরি, আমি হলাম গিয়ে তোদের গুরু। আর আমাকেই যদি ডিঙিয়ে চাস তাহলে কিছু বলনি কেন তখন? বলিনি বলেই তো আজ তোরা নিজের থেকে এসেছিস আমার সান্ধ্য একাকিত্ব দূর করতে। বাকিরা তো আসেনি। দেখ, জীবনে অনেক জিনিস ছেড়ে দিতে হয়, বুঝলি তো? এখন অবশ্য তোদের অল্প বয়স, বুঝবি না। জীবনে চলার পথে সব খুঁটিনাটি নিয়ে বসে থাকতে গেলে আর এগোনোটা হবে না, কি বুঝলি? 5 years have passed, 5 summers with the length of 5 long winters, and again I hear these waters rolling from their mountain springs. উইলিয়ামসের বিখ্যাত কবিতার লাইনগুলো আবৃত্তি করতে করতে রান্নাঘরের দিকে চলে যায় রিনি। সাদামাটা সন্ধেটা এভাবেই জমে ওঠে আজ অভিনন্দন মিত্রের। একসময় ব্রিলিয়েন্ট অধ্যাপক আজ নিজেকে গুটিয়ে নিয়েছেন সবকিছু থেকে। সময়ের বহু আগেই নিয়েছেন স্বেচ্ছা নির্বাসন। কফি বানিয়ে আনলে প্রথম চুমুকটা লাগিয়ে গোল ফ্লেক ধরান অভিনন্দন বাবু। তারপর একগাল ধোঁয়া ছেড়ে বলেন, বললি না তো তোরা আজকাল কি করছিস? ওদের মুখটা এবার কেমন যেন ফ্যাকাশে হয়ে পড়ে। সুস্বাদু কফির স্বাদটাও মুখে কেমন যেন লাগে ওদের। এ করছি বলতে এখনো তেমন কিছুই তো। আরে ঠিক আছে ঠিক আছে, এত ভেঙে পড়ার কি আছে? জানবি, জীবনে শুরু আর শেষের কোনো বয়স নেই। কি স্বপ্ন তোদের? কি ভেবেছিস? কি করবি? সাংবাদিকতা। ক্রাইম রিপোর্টিং। বাবা, দুজনেরই এক? হ্যাঁ, দুজনেরই এক। বেশ, তাহলে তো এত ডিপ্রেসড হওয়ার কি আছে? মুখ দেখে তো মনে হচ্ছে যেন কত ঝড় ঝাপটা সামলাচ্ছিস। যতদূর জানি তোদের কারোরই তো ফাইন্যান্সিয়াল সমস্যাটা নেই। না না, ওইদিকে ঝামেলা নেই, শুধু আগের পথটা দেখতে পাচ্ছি না।
পথ কি আর অত সহজে দেখা যায় রে পাগল? কখনো কখনো পথে তো ধোঁয়াশা কুয়াশা এইসব আসবেই। এই আমাকেই দেখ না। সিগারেটের ফিল্টারটা অ্যাস্ট্রেতে গুঁজে রেখে কথাটা আর সমাপ্ত করলেন না উনি। তার বদলে কফির কাপে শেষ চুমুকটা বেশ লম্বা এবং আয়েশ করেই নেন। বদলে রিনি একটা প্রশ্ন করে। অভিদা, আমরা কিন্তু এত বছর পর তোমাকে এইভাবে দেখবো আশা করিনি। সেই ঝকঝকে শিক্ষক, আমাদের ইন্সপিরেশন, ক্লাস শুদ্ধ মেয়েদের ক্রাশ, একেবারে কিনা হুট করে হারিয়ে গেল। কিভাবে চলছে এখন তোমার? আজ একটা সত্যি কথা বলছি, তুমি বিবাহিত, মানে আমাদের বৌদি আছে জেনে আমরা মেয়েরা অনেকেই কিন্তু বেশ দুঃখ পেয়েছিলাম। যাই হোক, এখন তোমার মানে পেটের ক্ষুধা আর মনের ক্ষুধা দুটোকেই তো তুমি বরাবরই আলাদা করে চিনতে শিখিয়েছো, তাই বলছি। মনের ক্ষুধার তাগিদেই ছেড়েছিলাম, আর পেটের ক্ষুধা বলতে সেভিংস যা ছিল তার কিছুই প্রায় আর অবশিষ্ট নেই। একরকম বেকার ঘরে বসে আছি। তোদের বৌদির চাকরিটা আছে, তাই যে করে হোক চলে যাচ্ছে জীবনটা। তবে হ্যাঁ, স্বপ্নটা কিন্তু আছে। কিসের স্বপ্ন দাদা? একটা ইনভেস্টিগেশন ফার্ম খোলার ইচ্ছা আছে। মানে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি? কাইন্ড অফ। কিন্তু কি জানিস তো, ওই আমাদের দেশের মতন সব ওই টিপিক্যাল নয়। মানে ধর ফেলুদা ব্যোমকেশ তো আর রিয়েল লাইফ নয়, কিন্তু ধর যারা বাস্তবিক প্রাইভেট ডিটেকটিভ আছে তারা কি করছে। ডিভোর্স কেস, কার বউ কার সাথে কোন হোটেলে শুলো, আর বর ছুটিতে অফিসের কোন সুন্দরী সেক্রেটারিকে নিয়ে মন্দারমণি সুইমিং পুলে গিয়ে মদ খেলো, সেই নিয়ে টিকটিকিগিরি করছে। আমি খুললে কিন্তু একেবারে সত্যিকারের ফেলুমিত্তির জাতীয় কেসগুলোই সমাধান করব। আর তার জন্যই তো অপেক্ষা রে। কিসের অপেক্ষা? একটা মোক্ষম কেসের। প্রথম একটা দারুণ কেস সলভ করতে পারলেই ডিপার্টমেন্টে সুনাম হবে। তারপর থেকে পথটা না অনেকটা সহজ হয়ে যাবে, জানিস তো। আমার একটা আইডিয়া আছে। হ্যাঁ, কি আইডিয়া? চলো দাদা, বেরিয়ে আসি। বেড়াতে যাবি? হ্যাঁ, আমি দেখেছি যখন কোনো পথ দেখা যায় না, তখন বেড়ালেই কেমন করে যেন বন্ধ দরজাটা হঠাৎ করে খুলে যায়। চেয়ারে পিঠ লাগিয়ে কি যেন একটু ভাবলেন অভিনন্দন বাবু। তারপর বললেন, তাহলে আরো একজন যাবে। কে? বৌদি? তোর বৌদি অবশ্য বলেছিল অনেকদিন ঘুরতে নিয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে তাহলে দুজন হবে। তোর বৌদিকে ছাড়া বাকি তাকে নিয়ে যাব ভাবছি, সেটা এখন সারপ্রাইজ থাক, বুঝলি। বেশ, পাহাড় নাকি সমুদ্র? পাহাড়, তবে মাউন্টেন নয়। লাল মাটির দেশ আর জঙ্গল। মনটা একটু অন্যদিকে টানছে, বুঝলি তো। কি রকম? এই ধর টেরাকোটা। কিন্তু টিকিট যখন কাটা নেই তখন তো অনেক হ্যাপা আছে রে। ভুলে গেলে দাদা, রিনির পিতৃদেব রেলের A+ গ্রেডের অফিসার। চল তবে, শুভস্য শীঘ্রম। আজ রাতেই আমি তোর বৌদির সাথে কথা বলে দেখছি, কেমন? সেদিন অভিনন্দনদের ফ্ল্যাট থেকে বেরিয়ে বিবেকানন্দ পার্কে দই ফুচকা খেতে যায় শুভময় এবং রিমঝিম। সার্কুলার রোড থেকে বিবেকানন্দ পার্কের দূরত্বের চেয়ে অনেক বেশি দূরত্ব ওরা বহুবার হেঁটে পার করেছে। তবে আজ মনটা ভালো। মাথার ওপর থেকে একটা ভারী বোঝা যেন মানুষটার সহচার্যে নেমে গেল। বিবেকানন্দ পার্কের দই ফুচকা ওদের দুজনেরই প্রিয়। ওদিকটা যেতে যেতে শুভময় বলে, তাই রিমঝিম, তোর প্রিয় নায়ক যেন কে? দেব। গানটা কি যেন ছিল না প্রেমের কাহিনীর, কি রিমঝিমে ধারাতে? তোর কথা মাথায় রেখেই মনে হয় লিখেছিল না? ধ্যাত, তোর যত বাজে কথা। শুভময়ের ওপরে একটি ছদ্ম রাগ দেখিয়ে ফুচকার দোকানে লাইন দেয় ওরা। রিনি তৃতীয় ফুচকাটা পুরোপুরি না গিলেই প্রশ্ন করে, কোথায় যাওয়া হবে বলে মনে হচ্ছে তোর? কেন, বলেই তো দিল, বিষ্ণুপুর। দেখাই যাক না কোনটা আমাদের কপালে ঠাঁই দেয়। আরে বিষ্ণুপুর মানে তো একটা ছোট জায়গা নয়, ওখানে একটা মন্দির, অনেক টেরাকোটা। দেখাই যাক না
কোনটা আমাদের কপালে ঠাঁই দেয়। ধুর, প্লেটের দই চাটতে চাটতে রিনি একটা প্রচলিত 2 অক্ষরের তৎসম শব্দ প্রয়োগ করে শুভময়ের প্রতি। তোর জীবনে এই জন্যই প্রেম হলো না রে। কি গাধা রে ভাই তুই শুভ। তোর মতো একটা মাথা মোটার সাথে ঘোরাটাই বেকার। এই তুমি আর দিও না ভাই। কেন রে, কি হলো? তোর সত্যিই মনে হয় এই বুদ্ধি নিয়ে তুই ক্রাইম জার্নালিস্ট হতে পারবি? কেন? আরে অভিদা কি এরকম বাঙালির ধর্মতলা মার্কা জায়গায় যাবে ভেবেছিস? আজকাল প্রায় সব পপুলার জায়গাতেই বাঙালি গিয়ে গিয়ে এক একটা ধর্মতলার মোড় বানিয়ে ফেলেছে। আমি একদম নিশ্চিত ওরকম কোনো জায়গা উনি সাজেস্ট করবেনই না। লেটস সি। শুভময় মানিব্যাগ বের করতে যাওয়ার আগেই রিনি কিউআর করে পে করে দেয় ফুচকাওয়ালাকে। তারপর ওর মাথায় একটা চাঁটি দিয়ে বলে, বুঝলি তো, তোর নাম শুভ না হয়ে রামু কাকা হলে মন্দ ছিল না। এরপর ধীরে ধীরে ওরা হারিয়ে যায় কলকাতার রাস্তায়। ওরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই অবশ্য অভিনন্দন বাবুর ঘরের বেলটা বেজে ওঠে। স্ত্রী দেখলে উনি বাচ্চা ছেলেদের মতন খুশি হয়ে ওঠেন। তাই প্রথম প্রশ্নটাই করেন, এই এত দেরি করলে যে, সেই কখন বেরিয়েছ? অবশ্য নন্দিতা দেবী সরাসরি কিছু না বলে হেসে কতগুলো ব্যাগ হাতে ধরিয়ে দেন। একসাথে শপিং এবং দুজনের প্রিয় চাইনিজ। আবারও ছেলে মানুষের মতো খুশি হয়ে ওঠেন অভিনন্দন বাবু। স্ত্রী বলেন, কেউ এসেছিল নাকি গো? তুমি যে টেলিপ্যাথি জানতে, আমি তো জানতাম না সেটা। টেলিপ্যাথি? আমি? হ্যাঁ, তা না হলে বেড়াতে যাওয়ার ঠিক 4 দিন আগে এরকম বাঘাতক শপিং করে কেন নিয়ে আসবে? বেড়ানো? হোয়াট? ইয়েস ডার্লিং। যাই হোক, বাকিটা ক্রমশ প্রকাশ্য। আপাতত খিদে পেয়েছে, খাবারটা দাও। হ্যাঁ, তোমার তো শুধু চাইনিজ দেখলেই খাই খাই। টেবিল সাফ করা একটু হাত লাগাও দেখি। অবশেষে দুজনে মিলে টেবিল সাফ করে রাতের ডিনার করে শুয়ে যান। যদিও স্ত্রী ঘুমানোর খানিক পরেই ব্যালকনিতে উঠে যান অভিনন্দন বাবু এবং অনেক রাত পর্যন্ত বসে বসে সিগারেট টানেন। হঠাৎ করে দমকা বাতাসের মতন ছেলে মেয়েগুলোর আগমন একেবারে উলটপালট করে দিয়ে গেল যেন ওর চিরন্তর জীবনটাকে। সবকিছু থাকলেও কোথাও যেন একটা শূন্যতা প্রতি মুহূর্তে ওকে গ্রাস করে নিয়ে যাচ্ছিল কোনো এক অতল গহ্বরের দিকে। স্ত্রী নন্দিতা যথেষ্ট বুদ্ধিমতী। এর আগে বহুবার ওকে নানান রকম ক্রিমিনোলজির ব্যাপারে সাহায্য করেছে। সমস্তটা বোঝে, নিজেই উপার্জন করে সংসার চালায়। ও এরকম হুট করে চাকরি বাকরি ছেড়ে বসে যাওয়ার পর কোনোদিন আক্ষেপ করেনি। তাও মনের মধ্যে তো একটা গ্লানি জমতেই থাকে, যদিও মাঝে মাঝে জীবনে এরকমই হয়। কোথা থেকে যেন কি পরিবর্তন হয়ে যায়। সমুদ্রের নোনা হাওয়া যেন তীব্র গতিতে এসে ঝাপটা মারে মুখে, হৃদয়ে। আগুনে পড়ার শুকনো লাল মাটির গন্ধ নাকে এসে লাগে তার। অনেক রাতে বইয়ের র্যাকের কাছে বিষ্ণুপুরের ইতিহাসের ভলিউমগুলোর সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন ভেবে বিছানায় চলে যান। ঠিক 4 দিনের মাথায় বেলা 10টায় শালিমার স্টেশনে এসে হাজির হয় শুভময় এবং রিমঝিম। তখনও মিত্রবাবুদের দেখা নেই। শুভ বলে, কিরে, আসবে তো মালটা? ওহ, যেরকম ভ্যাগাবন্ড, কোনো বিশ্বাস নেই। আসবে আসবে, ওই যে বলেছিল না বৌদি ছাড়াও কাকে একটা নিয়ে আসবে। টিকিটে নামটা দেখিসনি? হৃদয়চরণ হলধর। নামটার মধ্যেই কিরকম একটা নধর ব্যাপার আছে। যা যা, তুই সিগারেটটা টেনে আয়। অভিনন্দন দ্বারা এসে গেলে তো আর পারবি না, তাছাড়া 1 ঘন্টায় ট্রেন। স্টেশনটা ফাঁকা ফাঁকা। আইআরসিটিসির দোকানটাও মাছি তাড়াচ্ছে। এত বেলাতেও কয়েকজন কুলি এদিক সেদিক বসে বসে ঝিমোচ্ছে খালি। হঠাৎ একটা টাক মাথা গোল মুখ লোক চোখে অন্ধকার কালো চশমার মতো সানগ্লাস লাগিয়ে একেবারে ঘাড়ের ওপর এসে হাত বাড়িয়ে দেয়। এক্সকিউজ মি মিস। রিমঝিম ভীতু নয়, তবু মেয়ে চরিত্র মানেই অস্বস্তির ইঙ্গিতটা আগে থেকেই পাওয়া যায়। তাই প্রতি উত্তরে হাত না বাড়িয়ে শুধু ঘাড় নাড়িয়ে মৃদু হাসে। আমরা অনেকক্ষণ দেখছি যে আপনারা দুইজন এখানে দাঁড়িয়ে রয়েছেন। তা যদি কোনো হেল্প।
লোকটার বিকশিত 32 পাটি একটা ঘুষি দিতে ইচ্ছে করছিল রিমঝিমের। ছেলেবেলায় সে বক্সিং শিখেছে, এখনো মাঝে মাঝে জিমে যায়, গাটা রিরি করে ওঠে। আপনার বয়ফ্রেন্ড বুঝি সিগারেট খেতে গেছে? হ্যাঁ, এবার অসহ্য হয়ে উঠল, চেঁচিয়ে কিছু একটা বলতে যাবে, এমন সময় লম্বা মতো একটা লোক যেন পেছনে এসে দাঁড়ায়, ধীরে ধীরে ঘাড় ফেরায়ও। সঙ্গে সঙ্গেই একটা অট্ট হাসিতে সরগরম হয়ে ওঠে শালিমার স্টেশন। ঘুমন্ত কুকুরগুলো পর্যন্ত সচকিত হয়ে ওঠে। কুলির দল ঘুম ভেঙে বিরক্তি ভরে চায়। রেলের অ্যানাউন্সমেন্টটা পর্যন্ত মাঝপথে থমকে যায় কোনো এক যান্ত্রিক গোলযোগের কারণে। তোরাই বুঝি শুধু প্র্যাঙ্ক করতে পারিস? আমার বন্ধু হৃদয়চরণ হলধর পেশায় ইতিহাসবিদ এবং নেশায় ঘুরন্ত মানুষ হলেও প্র্যাঙ্কটা কিন্তু খুব ভালোই করেছিস, কি বলিস? ততক্ষণে নন্দিতা দেবীও পেছন থেকে এসে জড়িয়ে ধরেছে রিমঝিমকে। অভিনন্দন বাবুদের পরিকল্পিত প্র্যাঙ্ক সত্যিই কাজ করেছে। একটা নিঃশ্বাস ছেড়ে রিমঝিম ঘাড় নাড়ায়, সঙ্গে সঙ্গেই আবারও হাসি মুখে হাত বাড়িয়ে দেয় হৃদয়বাবু। মিস রিমঝিম, আমি কি হৃদয় হরণ করতে পারলুম? হ্যাঁ, অফকোর্স। আই এম সরি, আসলে তুমি আমার মেয়েরই মতো। তা হোক না, এখন কিন্তু সহযাত্রী। বেশ বেশ। হৃদয়চরণ বাবুর বয়স 40-এর ওপর। এগিয়ে আসা ভুঁড়ির ওপরে আটা ঢোলা গাঢ় নীল জিন্সের প্যান্ট এবং হলুদ জামা পরনে, চোখে কালো সানগ্লাস, গোল মুখ এবং সঙ্গে এক বিশাল ব্যাগ। অভিনন্দন বাবুর মুখে চাপ দাড়ি, গায়ে একটা শর্ট ঝুল পাজামা এবং জিন্স। একটা ছোট্ট ট্রলির মধ্যেই তার সমস্ত জিনিস এঁটে গেছে। নন্দিতা দেবী পরেছেন একটি কচি কলাপাতা রঙের শাড়ি এবং হাতে একটি ছোট্ট ট্রলি। অপরূপা সুন্দরী নন্দিতা দেবী, সঙ্গে সাইকোলজির প্রফেসর এবং বুদ্ধিমত্তায় অভিনন্দন বাবুর একেবারে যোগ্য পার্টনার। ট্রেনে আর সিগারেট খাওয়া যাবে না বলে পরপর দুটো সিগারেট টেনে দৌড়াতে দৌড়াতে এসে হাজির হয় শুভময়। কিরে, তো সিগারেট খাওয়া হলো? এই এসে গেছো দাদা, নমস্কার বৌদি। লজ্জায় মাথা নিচু করে শুভময়। ঠিক তখনই ওদের সামনে দিয়ে সুসুর করে মাথা বের করে গাড়িটা এগিয়ে গিয়ে প্ল্যাটফর্মে দাঁড়ায়। এরপরেই হুড়োহুড়ি পড়ে যায় সকলের মধ্যে। এতক্ষণ এত বড় প্ল্যাটফর্মটায় এতগুলো লোক যে কোথায় ছড়িয়ে ছিটিয়ে ছিল তা বোঝা যায় না, কিন্তু এবার সব পিলপিল করে একেবারে ছুটে আসে। সবাই একসাথে দরজা দিয়ে উঠতে চায়। অভিনন্দন হেসে বলে, বুঝলি তো, বাঙালির চরিত্র স্থান কাল পাত্র ভেদে এক। রিজার্ভেশন সিটে ওঠার জন্য যেমন ব্যবহার, তেমনই ব্যবহার লোকাল ট্রেনে ওঠার জন্য। লেগাসি অফ বাঙালি মশাই যাবে কোথায়? হ্যাঁ, সব কথার শেষেই একটা অট্টহাসি যোগ করে দেওয়া বিশেষ গুণ আছে এই হৃদয় বাবুর। মনে হচ্ছে উঠে সবার আগে নিজের লাগেজটা সঠিক জায়গায় প্লেস করার এত তাড়া। এলিমেন্টারি। হ্যাঁ, ব্রাভো। চলো অভিনন্দন, আমরাও এগিয়ে পড়ি। আর নন্দিতা, তুমি যেন পিছনে পড়ে যেও না আবার। হ্যাঁ, হ্যাঁ, আপনিই যান। আপনার লাগেজ তো কোনো জায়গাতেই ফিট হবে বলে মনে হয় না। বাঙালি পারে না এমন কোনো কাজ নেই। বাঙালি হয়ে না পারলে যে ওলট কম্বল হয়ে যাবে। ওহো, কথাটা ওলট কম্বল নয় হৃদয় বাবু, উল্টো পুরাণ। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অর্থাৎ বাঙালি ট্রেনে বাসে চেপে বেড়াতে বেরিয়ে পাশের লোকের সাথে লাগেজ ফিট করা নিয়ে পায়ে পা তুলে ঝগড়াই না করে, সে ঝগড়ায় যদি না হয় তাহলে আপনার মনে উল্টো পুরাণ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, একদমই। বাঙালির মান থাকবে না। না হলে তো আছেই আপনার মারণাস্ত্র, করবেন প্রয়োগ। মারণাস্ত্র? সে এক গোপন হাতিয়ার, 100% আইনি এবং 200% প্রাণনাশী। তবে সে জিনিস বেরোয় একমাত্র প্রাণ সংশয়ী। কখনো প্রয়োগ করতে হয়েছে আপনাকে? না মশাই,
তা অত বড় প্রাণ সংশয় এখনো তো আসেনি। তাহলে বেরোয় না বলে বেরোবে এটা বলুন। বাংলা ব্যাকরণে এত সহজ ভুলটা মেনে নেওয়া যায় না। বলেই আরেকবার ঘড়ি দেখলেন অভিনন্দন বাবু। ঘড়ির ব্যাপারে বেশ একটু খুঁতে উনি। স্মার্ট ওয়াচ জিনিসটা একদম পছন্দ করেন না। যেটা হাতে রয়েছে সেটা টাইটানের, 1000 দাম, কিন্তু দেখে বোঝার উপায় নেই। চলো এবার উঠে পড়ি, মিনিট 15 বাকি আছে মাত্র। সবাই নিজের লাগেজ নিয়ে উঠে পড়ার পরেও উঠতে পারলেন না হৃদয়বাবু। দৌড়ে নিজেদের মালপত্র রেখে এসে শুভময় ব্যাগটা বেশ জোর করেই তুলে নেয় ভেতরে। অবশ্য পুরো ঘটনাটা দেখে অভিনন্দনবাবু বলেছিলেন, রেল কোম্পানি যদি হৃদয়বাবুর ব্যাগের পরিধিটা চাক্ষুষ করত তাহলে নিঘাতেই বিল পাশ করিয়ে দরজার পরিধিটাও সেই অনুপাতে চওড়া করার সুপারিশ দিত মন্ত্রককে। কিন্তু ট্রেনে ওঠার পর থেকেই নিজের ব্যাগ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন ভদ্রলোক যে বন্ধুর এই খোঁচাটা কর্ণপাত করার ফুরসত উনি পেলেন না। একদিকের আপার, মিডিল এবং লোয়ার সিট হয়েছে ওদের, এবং অপর পাশের আপার আর মিডিল, সেদিকের নিচের দুজন অবাঙালি দম্পতি আরএসি শেয়ার করছেন। তাদের সাথে রীতিমতো হাতাহাতি না করে নিজের লাগেজটা যে সেই যাত্রায় উনি রেলের বগিতে ঠাঁই দিতে পেরেছিলেন, এই আমাদের সৌভাগ্য। না হলে যে কেসের সন্ধানে ওদের সফর, সেই কেস হয়তো এখানেই ঘটে যেত। যাই হোক, ট্রেন ছাড়ার পর ব্যাপারটা মিটমাট হয়ে যায়। যদিও তার পেছনে হৃদয়বাবুরই অবদান বেশি। উনি আবারও লোয়ার ছাড়া থাকতে পারেন না। অভিনন্দন বাবুর আবার পছন্দ হচ্ছে আপার, কিন্তু সেটা ছেড়ে দিতে হয় স্ত্রীকে। উনি নেন মিডল। সুতরাং বাকি আপার মিডল, রিমঝিম এবং মিডল শুভময়। ট্রেন স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গেই কাঁধের ঝোলা ব্যাগটি থেকে অপূর্ব বিচিত্র সব জিনিসপত্র বের করতে শুরু করলেন হৃদয়বাবু। তার মধ্যে পেট খারাপের কবিরাজি বাড়ির থেকে রংবাহারি ছাতা পর্যন্ত বেরিয়ে এলো। অভিনন্দনবাবু অনেকক্ষণ দেখে শুনে আর চুপ থাকতে পারলেন না, বলেই ফেললেন, আরো কিছু আছে নাকি আপনার মশাই এই ঝুলিতে, মানে বেড়াল, সাপ ইত্যাদি? ভদ্রলোকের একটাই স্বভাব, ইনি মুষড়ে পড়েন না। হাস্যরসকে হাস্যরসের মতোই নিতে জানেন। আজকাল সোশ্যাল মিডিয়ায় পাবলিকদের মতো নয়। দাঁত বের করা, হাত নাড়া এবং মাথা চুলকানোর মতো গুরুতর কাজগুলো একেবারে একসাথে সম্পন্ন করে রিমঝিমকে উদ্দেশ্য করে বললেন, বুঝলে তো, অভিনন্দনের সাথে অভিযানে বেরিয়েছি। একটু সশস্ত্র থাকতে হবে বই কি, হ্যাঁ? কোথা থেকে কি হয়ে যায়, তাই আগে ভাগেই একটু সাবধানতা অবলম্বন করে চলা আর কি। তা আপনার এই নিরীহ দেখতে জিনিসপত্রগুলোর মধ্যে সবই কি কোনো না কোনো আত্মরক্ষার স্বার্থে ব্যবহৃত অস্ত্র? আলবাত, আরে সময় দেখবে খেলা। 12:50 রাঁচি ইন্টারসিটি একেবারে সঠিক সময় ছেড়ে ততক্ষণে সাঁতরাগাছি পেরোচ্ছে। এবার ওনার ব্যাগ থেকে বেরোনো শুরু হলো একেবারে ভিন্ন প্রকারের জিনিসপত্র। সবার মুখে হাসি ফুটে উঠল, কারণ দামি কাজু বাদাম থেকে শুরু করে কুঁচো নিমকি, খাস্তা গজা, এমনকি গাঙ্গুরামের রকমারি মিষ্টির সমাহার পর্যন্ত। এই খানিক আগে ঝগড়া করা পরিবারটির হৃদয়ও জয় করে নিলেন হৃদয়চরণ বাবু। শুধু অভিনন্দন বাবু কয়েকটা কুঁচো নিমকি মুখে ফেলে বললেন, সবগুলো এখানেই শেষ করে ফেলবেন না যেন। যেতে মাত্র 3 ঘন্টা ট্রেন সফর হলে কি হবে, ফেরার ব্যাপারটাও তো মাথায় রাখতে হবে নাকি? আরে ধুস, কি যে বলেন মশাই, আমার কাছে যা আছে তাতেই গোটা কামরার লোকের চলে যাবে। একটু বাড়াবাড়ি হয়ে গেল না মশাই? ভদ্রলোকের অবশ্য বাড়াবাড়িটা হলো অন্য জায়গায়। গুরুপাক আহারের পর থেকে তিনি বারবার বাথরুম যেতে শুরু করলেন। অভিনন্দনবাবু চোখ টিপে বললেন, ভাগ্যিস লোয়ার বার্থটা নিয়েছিলেন, বেঁচে গেলেন এই যাত্রায়।
ভদ্রলোক নির্বিকার, মুখও চলছে, বাথরুম যাওয়াও চলছে। অভিনন্দন বাবু তো একটু খোঁচা দিয়েই বললেন, আজকাল কিন্তু ওই সরকারি রেল লাইনে গিয়ে পড়ার ব্যাপারটা আর নেই মশাই। আপনি যা ডেলিভারি করছেন সব কিন্তু রয়ে যাচ্ছে। একাই সবটা ভরে ফেলবেন না, বাকি প্যাসেঞ্জারদের জন্য ট্যাঙ্কে জায়গা রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, কি বলেন মশাই? রেল কোম্পানি সে ব্যবস্থা বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম কোনো গোপন সুড়ঙ্গ পথে একেবারে পাতাল লোকে হারিয়ে যাচ্ছে মশাই আমার খাজানা। হ্যাঁ, তবে কথাটা যে বেশ সিরিয়াসলি নিয়েছেন সেটা বোঝাই গেল, কারণ এরপর থেকে আর বিশেষ মুখ চালালেন না। একেবারে সিধিয়ে গেলেন নিজের বিছানায়। শুভময় এবং রিমঝিমও পরস্পরের সাথে চোখাচোখি করে নিজেদের বার্থে লম্বা হয়ে পড়ল। অভিনন্দনবাবু শুধু ব্যাগ থেকে কি একটা মোটা ইংরেজি বই বের করতে করতে স্ত্রীর দিকে একবার মুখ বের করে দেখে নিলেন। নন্দিতা দেবী অবশ্য এইসবের মধ্যে নেই। তিনি নিজের আপার বার্থে গিয়ে একটা বই খুলে ফেলেছেন, আর সেদিকে দেখেই উনি একবার বললেন, বুঝলেন হৃদয়বাবু, আমার আপনার সকলের মনের ভেতরে কি চলছে সেটা স্টাডি হয়েছে বোধহয় ওপরের বার্থে। সামনে থাকবেন একটু, বুঝলেন তো? যাই হোক, এই কথা আর কেউ উত্তর করল না। সকলেই মুচকি হাসল, কেবল শুধু হৃদয়চরণ বাবু হো হো করে অট্টহাসি করে উঠলেন। মোটামুটি 3 ঘন্টার ট্রেন সফর। রাঁচি ইন্টারসিটি অন্য দিন সময় ঢোকালেও আজ প্রায় 2 ঘন্টা লেট। অভিনন্দনবাবু এই ছোট্ট ট্রেন জার্নির জন্য স্লিপার নেওয়ার কারণটা খুঁজে পাচ্ছে না, কিন্তু ট্রেনটা লেট করাতে উনি বোধহয় মনে মনে ব্যাখ্যা খুঁজে পেয়েছিলেন। ঘড়িতে তখন প্রায় 2:30। বিষ্ণুপুর ঢোকাতে তখনও 8 ঘন্টা মতো বাকি দেখাচ্ছে। এদিকে বিকেল পেরিয়ে গিয়েছে। জানলা দিয়ে যতটা দেখা যাচ্ছে বৃষ্টি ভেজা বিকেল, প্রাক সন্ধ্যের মরশুম। হৃদয়বাবু এবার বেশ বিচলিত হয়ে পড়লেন। উসকুস করতে করতেই উঠে পড়লেন। ধুত্তরি, ট্রেন অনেকক্ষণ সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে, সুতরাং কোনো সমস্যাই নেই। এদিক ওদিক পাইচারি করে অভিনন্দন বাবুর মুখের সামনে এসে হাত নেড়ে বললেন, কি যে মশাই আপনি পেলেন? বিষ্ণুপুর না বিষ্ণুগড় না কোথায়? এরকম গড় গড় করে এর আগে ট্রেন চলতে কখনো দেখিনি। ধুর। আপনি ইতিহাসবিদ হওয়া হিসাবে বিষ্ণুপুর যাওয়ার ব্যাপারে আপনার উৎসাহ থাকা দরকার হৃদয়বাবু। বলতে বলতেই ট্রেনটা দুলে উঠে চলতে শুরু করলো। হৃদয়বাবু নিজের মালপত্র গোছাতে গোছাতে বললেন, বুঝলে ভাই শুভময়, এই গরমে লালমাটির দেশের ব্যাপারটা আমার কিন্তু যেন ঠিক হজম হচ্ছে না। কেন? কারণ উনি হয়তো ভেবেছেন ওখানে তেতে পুড়ে কয়লা হয়ে যাবেন, কিন্তু যা খবর পেয়েছি বর্ষাটা ওখানে ভালোই হচ্ছে। চলুন, দেখবেন মন ভালো হয়ে যাবে। আর আস্তে আস্তে রাস্তাতেও তো দেখলেন বৃষ্টি হচ্ছে। তা হচ্ছে বটে, আপনারা দেখছি আর আমার ইতিহাসের গজগজি থেকে মুক্তি দেবেন না। বলি, আপনার জ্ঞানের ভাণ্ডার থেকে একটু জ্ঞান না হয় আমাদেরও দান করলেন। অন্তত আমি তো বিষ্ণুপুরের ওই টেরাকোটা মন্দিরগুলো সম্পর্কে কিছুই জানি না, আর এবারে স্বয়ং আপনার মতো একজন ইতিহাসবিদ যাচ্ছেন, এটা শুনেই তো আমি আরও তড়িঘড়ি করে ছুটে এসেছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এবার নয় অভিযান হবে বিষ্ণুপুরেই বিপদ সংকেত। তবে মশাই, মোডাস অপারেন্ডিটা কি বলতে পারেন? আপাতত চলুন এগিয়ে পড়ি। শুভময় এবার তাড়া লাগিয়ে বলল হৃদয়বাবুকে, কারণ গাড়ি ইতিমধ্যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়েছে। লোক নামতে শুরু করেছে ইতিমধ্যে। অতঃপর হৃদয়বাবুর সেই বিশাল আকৃতির ব্যাগ নামানোর বিস্তারিত বর্ণনা না দেওয়াই বাঞ্ছনীয়। তাতে হাস্যরসের উদ্বেগ হলেও হৃদয়বাবু নামক নিপাট ভদ্র মানুষটির সম্মান রক্ষা হয় না কিছুতেই। শুভময় এবং রিমঝিম এর আগে অনেকবার বিষ্ণুপুর এসেছে। ওরা বন্ধুরা মিলে বিষ্ণুপুর ফরেস্টে একবার ক্যাম্পিংও করেছিল, যদিও তার মূল দায়িত্বে ছিলেন ওদেরই এক বন্ধুর বাবা, আর্মি অফিসার ভদ্রলোক। কিন্তু এখন যেদিকে যাওয়ার এদিকে তারা একবারও আসেনি। স্টেশনের বাইরেটা মোটামুটি জমজমাট, মোটামুটি একটা গঞ্জ মতো ব্যাপার আছে। তবে লোকজনের মধ্যে ট্যুরিস্ট দেখে
ঝোপ বুঝে কোপ মারার প্রবৃত্তিটা নেই। নেমেই হৃদয়বাবু বায়না জুড়লেন, বলি কি, একটু গরম গরম তেলে ভাজা হলে জমে যেত না? দেখেই মনে হচ্ছে বৃষ্টি হয়েছে একটু আগে, তাই বলছিলাম আর কি। গরম গরম তেলে ভাজা আর চা খাওয়ার মজাই আলাদা কিন্তু, হ্যাঁ। তেলে ভাজার কল্পনাটা আরও একটু দূর চলতে পারত, কিন্তু অভিনন্দনবাবু চোখ দেখিয়ে শান্ত করলেন ভদ্রলোককে। ধীরে ধীরে ওরা অটো স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে কয়েকজন অটোওয়ালা এগিয়ে এলো বটে, তবে তাদের মধ্যে বিশেষ তাড়াহুড়ো দেখা গেল না খরিদ্দারকে নিজের বগল দাবায় চেপে ফেলার। একজন অটো ড্রাইভারের সাথে হৃদয়বাবু দাম করছেন, সেই সুযোগে অভিনন্দনবাবু সিগারেট ফুঁকছেন। এমন সময় হুড়মুড় করে কোথা থেকে একটা লোক এসে একেবারে ঘাড়ের ওপর উঠে পড়ল। টাল সামলে নিলেও বেশ রাগের সঙ্গেই বললেন ভদ্রলোক, ব্লাইন্ড ম্যান। লোকটা তাতে প্রতিবাদ না করে হাত জোর করে চলেই যেতে যাচ্ছিল, কিন্তু হৃদয়বাবুর সাথে ধাক্কায় ভদ্রলোকের কালো চশমাটা খুলে কানের এক পাশে হেলে পড়েছিল। সেদিকে তাকিয়ে বেশ সন্দেহ নিয়েই ভদ্রলোক এসে হাজির হলেন এদিকে। সবটাই অভিনন্দনবাবু দেখছিলেন সিগারেটের আঙুলের ফাঁকে নিয়ে থুতনিতে বুড়ো আঙুল চেপে। দেখলেন মশাই চোখটা? অনেকেরই থাকে পাথরের চোখ। কথাটা সবে শেষ করেছেন অভিনন্দনবাবু, হঠাৎ করে স্টেশনের দিক থেকে একটা গোলমাল ভেসে এলো এবং কোথা থেকে যেন তীর বেগে ছুটে এলো কয়েকজন রেলের পুলিশ। ছুটে এলেন নন্দিতা দেবীও। স্টেশনের টয়লেট নোংরা বলে উনি বাইরের পে অ্যান্ড ইউজে গিয়েছিলেন। হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এসে বললেন, খুন খুন হয়েছে, একটা লোক মারা গেছে ওখানে। এর মধ্যে প্রায় আশেপাশের অটোওয়ালা থেকে শুরু করে সকলেই প্রায় দৌড়ে গিয়েছে ওদিকে। ওরাও সবাই ব্যাগ নিয়ে দেখতে গেল ব্যাপারটা। গিয়ে ভিড় ঠেলে দেখা গেল এক ভয়ানক দৃশ্য। এইমাত্র হৃদয়বাবুর সঙ্গে ধাক্কা লাগা লোকটার গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে মাটিতে। দেখেই বোঝা যাচ্ছে সূক্ষ্ম কিছু দিয়ে কাটা হয়েছে, কারণ রক্তের ধারা বইছে একেবারে সূক্ষ্ম হয়ে। এর মধ্যেই জায়গাটা ঘিরে ফেলেছে পুলিশ, কাউকেই এগোতে দিচ্ছে না সামনে। অভিনন্দনবাবু তবুও মোবাইলে কয়েকটা ছবি তুলে নিয়ে সবাইকে হাতের ইশারায় চলে আসতে বলেন। ধীরে ধীরে আবারও ওরা এসে দাঁড়ায় স্ট্যান্ডে। এবার অন্য একটা অটোরিকশাও জুটে যায় কপালে সহজেই। রিকশায় বসে অভিনন্দনবাবু বলেন, হোটেল লালমাটি। গাড়ির সামনে অভিনন্দনবাবু, পেছনে পাশাপাশি এক ধার থেকে হৃদয়বাবু, শুভময় এবং অপরদিকে রিমঝিম এবং নন্দিতা দেবী। গাড়িতে বসে হৃদয়বাবু কান বাঁচিয়ে রিমঝিমকে বলেছিলেন, লোকটা যখন আমার গায়ের ওপর এসে পড়ল তখনই বুঝেছিলাম কিছু একটা গন্ডগোল তো আছে। দেখলে তো কিরকম অক্কা পেল। মিনিট 10 চলার পর লালমাটির কাঁকুড়ে রাস্তায় গিয়ে পড়ল গাড়িটা। তখন সন্ধে হয়েছে, একটা ভিজে সোধা গন্ধ মিশে রয়েছে বাতাসে। লালমাটির দেশে পা দিতে না দিতেই রক্তের দেখা। কারুর মুখে কোনো কথা নেই, শুধু শুভময় বলে, যেন অভিদা, কলকাতা ছাড়লেই কেমন যেন পুরো দুনিয়াটা পরিষ্কার আর সাফ মনে হয়। যেন কোথাও কোনো নোংরা নেই, ভিখিরি নেই, ভিড় নেই। অবশ্য এখনের ঘটনাটা মানুষই যত নোংরার উৎস। আজকাল সব জায়গাকেই একটা ছোটখাটো ধর্মতলা বানিয়ে ফেলার প্রবৃত্তি হয়েছে মানুষের, আর সেসব থেকে মুক্তি পেতেই তো এখানে আসা। তবে তোরা যেটা ভাবছিস সেটা নয়, রহস্যের এখনো দেখা নেই। ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা বলে ভাবা যেতে পারে। তবে হৃদয়বাবু অভিনন্দন বাবুর কথা পুরোপুরি শুনলেন কিনা বোঝা গেল না। উনি মনে মনে কোথায় একটা সদ্য মৃত ভদ্রলোকের উদ্দেশ্যেই বিড়বিড় করতে লাগলেন, ডক্টর স্ট্রেঞ্জ, মিস্টার স্ট্রেঞ্জ, ডক্টর স্ট্রেঞ্জ, মিস্টার স্ট্রেঞ্জ। অনেকক্ষণ শোনার পর অভিনন্দনবাবু বললেন,
আপনি কি রহস্যের ব্যাপারটা ওই লোকটা থেকেই শুরু করে দিলেন নাকি? হ্যাঁ মশাই, ভদ্রলোক সুবিধার লোক তো ছিল না। ওভাবে ভাবতে গেলে এই দুনিয়ায় অর্ধেক লোককে প্রথমেই অপরাধী করে দেওয়া হয় হৃদয়বাবু। ব্যাপারটা তো সেরকম নাও হতে পারে। আপনি বলছেন? মুখটা দেখেছিলেন? অমন কালো, হ্যাঁ, 10টা আঙুলে 10টা আংটি। ভুল, 10টার মধ্যে 7টা আঙুলে ছিল। তার মধ্যে সম্ভবত একটা মিশরীয় দেশের কোনো অ্যান্টিক। আলো পড়ে যেভাবে জ্বলছিল তাতে তাই মনে হয়। আর বাকিগুলো পান্না, গোমেদ ইত্যাদি। আরও দেখেননি, গলায় মোটা সোনার চেন, ব্র্যান্ডেড জামা। তবে লক্ষ্য করেননি বোধ হয়, যখন মারা গেলেন তখন হাতে আংটিটা ছিল না। ছিল না মানে? চুরি? এখনো সত্যি মিথ্যে কিছুই ভাবার সময় আসেনি। তার মানে ওটা কি সত্যি? বলতে বলতেই গাড়িটা রাস্তা থেকে একটা বাঁক ঘুরে একটা দুপাশে চাপচাপ জঙ্গলের মধ্যে দিয়ে একটা ছোট বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। বোঝা গেল এটি সেই হোটেল লাল মাটি। সর্বমোট ঘর নেওয়া হয়েছে 4টি। যদিও এদিকের হোটেল বলতে বেতের বেড়া দেওয়ার এক টুকরো জমিতে জঙ্গল থেকে আলাদা করে মাটি লেপানো উঁচু দরমা এবং সিমেন্টের ঘর। ওদের সবগুলো ঘরই সিমেন্টের। সেদিন সবাই মোটামুটি ক্লান্ত থাকায় এবং বেশ রাত হয়ে যাওয়ার দরুন সেদিন আর কোথাও বেরোনো গেল না। পরের দিনে হৃদয়বাবুর কথায় মোডাস অপারেন্ডি ঠিক করতে লেগে গেল সবাই। অবশ্য এখানে একমাত্র অভিনন্দনবাবু বক্তা এবং বাকিরা শ্রোতা। পৌঁছানোর সাথে সাথেই রুটি এবং কষা মাংস এসে গিয়েছিল সকলের জন্য। সুতরাং খাবারে মনোযোগ দিয়েছিল সকলেই। কয়েকটা গ্রাস গলাৎকরণ করে গ্লাসের জলটা নামিয়ে রেখে অভিনন্দনবাবু বললেন, কাল আমাদের মল্লভূম ঘোড়ার প্রথম দিন। রাসমঞ্চ, জোড় বাংলা, মদনমোহন এবং আশেপাশের যে কটা তাড়াহুড়ো না করে ঘোরা যায় সেই কটা, ঠিক আছে? চোখ গোল গোল করে হৃদয়বাবু বললেন, মল্লভূম ব্যাপারটা ইন্টারেস্টিং মশাই। হ্যাঁ, মল্লের রাজাদের একসময় রাজধানী ছিল এটা। তা একটু বলুন না আপনার মল্ল রাজবংশ সম্বন্ধে। মল্ল রাজারা একসময় নেপাল শাসন করেছে। সে প্রায় 1201 থেকে 1779 খ্রিস্টাব্দের কথা। পরবর্তীকালে এই রাজবংশের লোকেরাই বর্তমান বিষ্ণুপুর অর্থাৎ এই অঞ্চলকে শাসন করে। কি অদ্ভুত সব শিল্প স্বাদ ছিল তাদের, আর তার সাথে ছিল ঈশ্বর প্রীতি। এই দুয়ের সম্মেলন না হলে কি এমন অদ্ভুত বিস্ময় আর তৈরি হতে পারে? আদি মল্ল এখানের রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তার রাজধানী ছিল লাউগ্রাম, যা বর্তমানে কোতুলপুরের কাছে অবস্থিত। পরে 10ম মল্ল রাজার জগৎ মল্ল রাজধানী বিষ্ণুপুরে স্থানান্তরিত করেন। আচ্ছা, এই মল্ল শব্দের অর্থ কি? মল্ল শব্দের অর্থ হচ্ছে কুস্তিগির। শিল্প প্রতিভার যে সাথে সাথে গাঁয়েতেও যে বেশ শক্তিশালী ছিল তার আলাদা করে বলে দিতে হয় না। আচ্ছা, আমরা কাল কখন এগুলো দেখতে যাব? দেখ, 8টায় ব্রেকফাস্ট। একটু আর্লি করে সেরে নিলে ওই 7:30টা। ব্রেকফাস্ট করে ম্যাক্সিমাম 8:30টার মধ্যে বেরিয়ে পড়লেই হয়। তাহলে আশেপাশে যা জঙ্গল টঙ্গল আছে মোটামুটি একটা আইডিয়া করে দুপুরে এসে লাঞ্চটাও করা যাবে। আর তারপরেরটা তারপরেই না হয় দেখা যাবে। ব্রাভো ব্রাভো! এত আনন্দের মধ্যেও কিছুতেই যেন নন্দিতা দেবী স্বাভাবিক হতে পারছেন না। ডিনারের পর সবাই নিজের ঘরে চলে গেলে অভিনন্দনবাবু বিছানায় পাশে বসে মাথায় হাত রেখে জিজ্ঞেস করেন, শরীর টরীর খারাপ নাকি? কখনো তো এরকম মুখ গোমড়া করে থাকো না। বুঝলে তো, ওই খুনের ব্যাপারটা আমি একদম মেনে নিতে পারছি না। আরে এত বছরে তোমার কাছে ও জিনিস নতুন নাকি? না গো, আমার মনে হচ্ছে কিছু না কিছু একটা যোগসূত্র আছে। ট্রেনে ওঠা থেকে আমার মনটা কেমন একটা ঠিক লাগছিল না। সবাইকে খুব সাবধানে থাকতে হবে, বুঝলে? সে হবে, এখন কাল থেকে দৌড়াতে হবে, এখন ঘুমাও।
বলেই এক পাশ ফিরে নাক ডাকতে শুরু করেন ভদ্রলোক। পাশের দুটো ঘরে যথাক্রমে হৃদয়বাবু এবং রিমঝিম ঘুমিয়ে পড়লেও শুভময় অনেক রাত পর্যন্ত বিষ্ণুপুরের ইতিহাস ইন্টারনেটে ঘাঁটতে থাকে। তারপর কখন যে ঘুম এসে যায় তার খেয়াল নেই। পরদিন যতই তাড়াতাড়ি করুক, বেরোতে বেরোতে ওদের 9টা বেজেই যায়। বুঝলি শুভময়, অনলি অ্যান এক্সপার্ট এক্সপ্লোরার নো হাউ টু এক্সপ্লোর। ভেরি ওয়েল, তা আমরা প্রথমে এক্সপ্লোর করতে কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি রাসমঞ্চ। আচ্ছা অভিদা, আমরা আজকে জঙ্গলের দিকেও যাব? ওটা শেষে, তবে এখান থেকে বেশি দূরে নয়, যাবই হাঁটতে হাঁটতে, তাই জন্য। তবে হাঁটতে হাঁটতে যাওয়ার পরিকল্পনাটা যে অসাধারণ সেটা মুহূর্তের মধ্যেই প্রমাণ হয়ে গেল। মেঠো লাল রাস্তার দুপাশে গাঢ় সবুজ পুটুসের ঝাড় এবং তারপরে বিরাট বিরাট শালগাছের জঙ্গল। কিছুক্ষণ চুপচাপ হাঁটলে মনে হয় ধীরে ধীরে যেন একটা অন্য জগতের দুয়ার খুলে যাচ্ছে। এইসব জায়গায় আসলে বিভূতিবাবুর প্রতি একটা আলাদা সম্মান সর্বদা মনের গভীর থেকে জেগে ওঠে। সবাই মোটামুটি চুপচাপ হাঁটছিল। শুভময়ের চোখ ছিল ওর হাতের সোনি ডিএসএলআর এর ভিউ ফাইন্ডারে। ওটা থেকে শুধু মাঝে মাঝে শাটারের আওয়াজ হচ্ছিল, আর মাঝে মাঝে হৃদয়বাবু বলছিলেন, উফ, রোমাঞ্চ মশাই, রোমাঞ্চ। কিছুক্ষণের মধ্যেই ওরা কালকের রাস্তাটার মধ্যে এসে পড়ে। ওই রাস্তাটা ধরেই বাঁদিকে সোজা খানিকক্ষণ হাঁটার পরে এসে পড়ে রাসমঞ্চ। টিকিট কেটে ভেতরে ঢোকার পরে ওরা প্রায় মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সত্যি কি অসাধারণ শিল্প ভাস্কর্য! ইটের কাঠামোতে তৈরি রাসমঞ্চ, সামনে সাজানো বাগান। তবে যে টিকিট কাটা হয়েছে এই টিকিটের বাকি মন্দিরগুলো ঘোরার ব্যবস্থা রয়েছে। ক্যামেরার জন্য আলাদা টিকিট করানো হয়েছে। বেড়াতে বেড়াতে হৃদয়বাবু অবশ্য অনেক অজানা কথাই বলছিলেন, যেমন মঞ্চের বেদিটি মাকড়া বা ল্যাটেরাইট পাথরে নির্মিত। খিলানগুলির গায়ে পোড়ামাটির কাজগুলো আসলে পদ্ম, এবং পূর্ব দেওয়ালের কাজগুলো আসলে বিষ্ণুপুরের গায়ক বাদকদের স্মৃতি অলঙ্কৃত ইত্যাদি। এই কথায় অবাক হলো সকলে। মাথার বিশালটাকে একবার হাত বুলিয়ে নিয়ে উনি বললেন, বুঝলে তো, আসলে রাসমঞ্চটি বিষ্ণুপুরের প্রচলিত স্থাপত্য রীতি অনুসরণে নির্মিত হয়নি। কথাটি শেষ করার আগেই নিচে বাগানের দিকে একটু হুলুস্থুলু পড়ে গেল। দেখা গেল কয়েকজন পুলিশ এবং গার্ডের দল এসে লোকদেরকে তৎপর বের করছে। দৌড়ে গেলেন অভিনন্দন বাবু। বাকি সকলেও অভিনন্দন বাবুর পেছনে পেছনে দৌড়ল। কিন্তু নিচে নেমে একটু এগোতেই মোটামতো একটা পুলিশ অফিসার হাত তুলে বাধা দিল। লোকটাকে দেখলে সিনেমায় দেখা জেলের জল্লাদের কথা মনে পড়ে যায়। ততক্ষণে ব্যারিকেড লাগানো হয়েছে। ব্যারিকেডের একটু ফাঁক দিয়ে বোধহয় হৃদয়বাবুর জামার একটু অংশ ওপাশে ঝুলে পড়েছিল। তাতেই লোকটা মুখ থেকে এরকম জাতীয় এক বিকট নাদ বের করে একেবারে তেড়ে আসতে গেল। কিন্তু বাধা দিলেন অভিনন্দন বাবু। এতক্ষণে ফুটে উঠেছে তার সেই পুরনো জলদ গম্ভীর চরিত্র। হঠাৎ করেই মুখ গম্ভীর এবং গলার স্বরে স্পষ্ট 250 কিলোর ওজন। আপনি বোধহয় জানেন না আপনি কাকে বাধা দিচ্ছেন। জানতেও চাই না আপনারা কারা, এখান থেকে কেটে পড়ুন। এবার ব্যাপারটা অভিনন্দন বাবুর আঁতে লাগলো। লোকটার দিকে ইস্পাত কঠিন দৃষ্টিতে পাক্কা 30 সেকেন্ড তাকিয়ে একটু দূরে এসে পকেট থেকে মোবাইল ফোনটা বের করলো। তারপর কি যেন ভেবে নিয়ে একটা নাম্বার ডায়াল করলো। মিনিট 2 কথা বলেই ফোনটা এগিয়ে দিলেন সেই মুস্ক অফিসারটার দিকে। অভিনন্দন বাবুর অ্যাটিটিউডেই হোক বা যে কারণেই হোক, বিনা বাক্য ব্যয় ফোনটা কানে লাগালো লোকটা। তারপর যেটা শোনা গেল সেটা হলো, ইয়ে স্যার, হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার, সরি স্যার। এক হাতে ছিনিয়ে নেওয়া ফোনটা 2 হাত জোর করে বিনীত মুখে ফিরিয়ে দেওয়ার সময় ওর জল্লাদের মতো মুখটা যেন কি ভীষণ করুণ হয়ে উঠেছিল, তা শুধুমাত্র চোখে না দেখলে বোঝা যায় না। তাই
সে কথার বর্ণনা অনাবশ্যক। তারপর খানিক হাত কচলে বলল, তা বলে স্যার, একেবারে এসিপি স্যারকে ফোন করে একটা হাবিলদারের নামে কমপ্লেন করবেন? আসুন, আপনারা ভেতরে আসুন। কিন্তু তার আগেই ফোনটা আবারও বেজে উঠল অভিনন্দন বাবুর। উনি এবারে একটু বন্ধুত্বের আন্তরিকতায় থেমে থেমে বললেন, আরে ভাই, হ্যাঁ রে ভাই, ঠিক আছে, বেশ, হ্যাঁ আসছি এক্ষুনি। হুম। তারপর শুভময়ের কাঁধে একটা মোক্ষম চাপড় মেরে বাকি সকলের দিকে চেয়ে বললেন, চলো, কমিশনার অফিস থেকে ডাক এসেছে, তবে যাওয়ার সময় একবার দৌড়ে সিনারিওটা দেখে আসি। যেহেতু পারমিশন আগেই হয়ে গিয়েছিল, তাই কিছুটা এগিয়ে বাগান ঘুরে রাসমঞ্চের পেছন দিকটায় যেতেই সবাই থমকে দাঁড়ালো। ঠিক স্টেশনে দেখা মুষ্ক লোকটার মতোই একই রকমভাবে একটা লোক মরে পড়ে আছে, এবং দেখেই বোঝা যায় সদ্য খুন হয়েছে। গলা থেকে একই রকমভাবে পাতলা হয়ে রক্তের ফিনকি ছুটছে এবং চোখ উল্টে গিয়েছে। তবে এই লোকটা তার মতো অত মোটা নয়, রোগা, লম্বা এবং ফর্সা। দ্রুত পটাপট কয়েকটা ছবি তুলে নেয় শুভময়। এবার তাড়াতাড়ি করে ওরা রাস্তায় বেরিয়ে সামনে একটা ম্যাজিক ভ্যান দেখতে পেয়ে চড়ে বসে। তারপর সকলের উত্তেজনার মধ্যে থেকে একেবারে বৈরাগ্য নিয়ে চুপ করে যান অভিনন্দন বাবু। আর এই অভ্যেসটাই সব থেকে বেশি রাগ করেন নন্দিতা দেবী। জিনিসটা শুভময় এবং রিমঝিমও কলেজ থেকে দেখে আসছে। অনেকক্ষণ চোখে চোখে সবার ইশারা চলে। তারপর আর থাকতে না পেরে নন্দিতা দেবী বলেন, তুমি কি কিছু বলবে? তখন বড় রাস্তা ছেড়ে গাড়িটা আবার ঢুকে পড়েছে দুপাশে জঙ্গলের মধ্যে দিয়ে একটা অপেক্ষাকৃত সরু পিচ রাস্তায়। গাড়ির চালক স্থানীয়, তাকে বলা রয়েছে কমিশনার অফিস যেতে। সে বেচারা অর্ধেক ভয় পেয়ে গেছে। যাই হোক, জঙ্গলের অপরূপ শোভার দিকে চোখ অভিনন্দন বাবুর। কিছুক্ষণ সেই মনোরম দৃশ্য উপভোগ করে বললেন, রজতাভ বক্সি আমার কলেজ সিনিয়র, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমাদের আগেই পাস আউট, তবে মাঝে মাঝে আসতো চায়ের ঠেকে, মায়া কাটাতে পারিনি বলে। সেই সূত্রেই আলাপ। সেই ছেলে একদিন বাড়ি থেকে হুট করে বেপাত্তা হয়ে যায়। 6 মাস পর ফিরল সাব ইন্সপেক্টর সিলেক্ট হয়ে। বাড়িতে কেউ রাজি ছিল না, একমাত্র ছেলে পুলিশে চাকরি করুক। কিন্তু ছেলের জেদ, তবে চাকরি পেলেও জেদ গেল না। একবার একটা কেসে কিছু ক্লু দিতে যাওয়ায় ডিএসপির কাছে অপদস্থ হয়েছিল। আসলে নতুন চাকরিতে আসা ছেলেটার এলেম বুঝতে পারেননি সিনিয়র অফিসাররা। কিছু বছরের মধ্যে রজতাভ চাকরির সাথে পড়াশোনা শুরু করে আইপিএস হয়ে আসে। সেই ডিএসপি সেদিন স্যালিউট করতে বাধ্য হয়েছিল। তারপর থেকে যোগাযোগ কমে আসে ওর সাথে। একবার উড়ো খবর পেয়েছিলাম এদিকেই কোথাও একটা সিনিয়র পোস্টে পেয়েছে। শেষ খবর পেয়েছিলাম উড়িষ্যায়। আজ বেরোনোর আগে বিষ্ণুপুরের পুলিশ পোর্টাল খুলতেই চমকে গেলাম। ভাগ্যিস মিলেছিল মশাই, না হলে তো। আপনার সম্মান কি আর এমনিতে যেতে দিতে পারি হৃদয়চরণ বাবু? আমি থাকতে কেউ আপনার একটা চুলের গাছি পর্যন্ত হরণ করতে পারবে না। বেঁচেই বা আর আছে কটা বলুন? গাড়িটা জঙ্গলের পর ধান ক্ষেতের রাস্তা থেকে বেরিয়ে আবার বড় রাস্তায় উঠে বাঁক নিয়ে একটা বিরাট বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো। কমিশনার অফিস। নিচে একজন অফিসার দাঁড়িয়েছিলেন। পরিচয় দিতে খাতির করে ওপরে নিয়ে গেলেন। লিফট দিয়ে উঠে 3 তলায় অফিস। দরজা খুলতে যে ভদ্রলোকের দর্শন হলো তাকে পুলিশ না হয়ে সিনেমার নায়ক হলেই বোধহয় বেশি মানাতো। জিম করা শরীর, লম্বা দেহ, ফর্সা মুখ, দেখলে বোঝাই যায় না বয়স 40 ছুঁয়েছে বলে। হাসি মুখে চেয়ার ছেড়ে উঠে এসে অভিবাদন করলেন, প্রথমে অভিনন্দন বাবুকে এবং তারপর বাকিদের। যদিও বিশেষ প্রসন্ন হলেন নন্দিতা দেবীর সঙ্গে পরিচিত হয়ে এবং হৃদয় বাবুর ব্যবহারে।
তারপর একে একে সবার পরিচয় পেয়ে সহাস্য বদনে বললেন, বাহ অমি, তুই তো দেখছি পুরো ব্যাটালিয়ন নিয়ে একটা প্যারালাল ডিফেন্স সিস্টেম বানিয়ে ঘুরছিস। অবশ্য তোকে আমি চিনি, তুই থাকলে আর কারো দরকার পড়ে না। কেসটা কি? অভিনন্দন বাবু চেয়ারে বসতে বসতে সরাসরি প্রশ্নটা করলেন। 5 কাপ চায়ের আদেশ দিয়ে একটু মাথা চুলকে চিন্তিত ভঙ্গিতে শুরু করলেন রজতাভ বক্সী। তুই তো জানিস যে এদিকে অনেক টেরাকোটার মন্দির আছে, তার মধ্যে যেগুলো লোকে ভাবে তার সংখ্যা 30-এর মধ্যে। কিন্তু এগুলো ছাড়াও মন্দির আছে, জঙ্গলের গভীরে গভীরে অনেক মন্দির লুকোনো আছে। সেগুলো শুধুমাত্র কিছু বাইরে থেকে এসে বসা ট্যুর অ্যান্ড ট্রাভেল বিজনেসম্যান আর স্থানীয় লোকেরা ছাড়া জানে না। এসব মন্দির থেকে অনেক দিন ধরেই নানা রকম জিনিস চুরি হচ্ছে, খুন খারাপিটাও বেড়েছিল এলাকায়, তারই মধ্যে এই ঘটনা। এত মন্দির টন্দির বলছো, মূর্তি টুর্তির কিছু গন্ডগোল আছে নাকি? মূর্তি বলতে আজ থেকে 3 বছর আগে একটা কাণ্ড ঘটেছিল, সেটা বেশ বড় সড়ো ঘটনা। ওটার পরেই আমি আসি এখানে পোস্টিং নিয়ে। মল্ল বংশের এখানে স্থাপনকর্তা আদি মল্লের পরে রাজা জয় মল্ল মল্ল বংশের সাম্রাজ্যের পরিধি বিস্তার করেন। ওনার সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে শুনেছি শিকারের শখও ছিল। যদি এসব কথা লোকগাথায় শোনা যায়, ইতিহাস বইটই দিয়ে খুব একটা এসব বিষয়ে জানা যায় না। বুঝতেই পারছো, ধর্মে অগাধ বিশ্বাস ছিল এদের, আর এই বিশ্বাস থেকেই জঙ্গলের ভিতরে একটা স্থান ওর খুব প্রিয় ছিল। সেই জায়গায় পুজো দিয়ে নাকি রাজা শিকারে যেতেন, সেটা দেবস্থান নামেও খ্যাত। যদিও ঘন জঙ্গলে ঢাকা এখন, এবং এখন দেখার কিছু নেই, তবে সেখানে জায়গাটাকে মানুষের মধ্যে হারিয়ে না যেতে দেওয়ার জন্য তাজা একটা মূর্তি বানিয়েছিলেন। কালের গর্ভে সেটি জঙ্গলের চাপে হারিয়ে যায়। স্থানীয় কিছু বিজ্ঞ লোকেরা জানতো কিছু বছর আগে সেই মূর্তি চুরি হয়েছে বলে গুজব ওঠে। মূলত স্থানীয় কাঠুরে লোকেদেরই দাবি ছিল। যেহেতু সরকারের রেকর্ডে ছিল না, তাই খুব একটা ধরপাকড় হয়নি। এরই মধ্যে পোস্টিং হয়ে আসি আমি, এবং আমার সম্পর্ক গড়ে ওঠে জল্পেশ্বরের বৈঠকখানার সঙ্গে। জল্পেশ্বরের বৈঠকখানা? এটা কি জিনিস মশাই? এই জিনিস তো ইতিহাসে জানি না। চোখ গোল করে জিজ্ঞেস করলেন হৃদয় বাবু। ততক্ষণে চা এসে গেছে। প্রত্যেকে চা তুলে নিয়েছে হাতে। রজতাভ বক্সী চায়ে চুমুক দিয়ে বললেন, জলেশ্বর নামের একটা লোক ভারতবর্ষের সম্ভবত উড়িষ্যার দিক থেকে এখানে এসে মল্লদের পতনের পরে থাকতে শুরু করে। লোকটা স্থানীয় মহলে খ্যাতি ছিল চূড়ান্ত, টাকা পয়সাও ছিল অগাধ, আর নানা রকম অদ্ভুত জিনিস সংগ্রহ করার বাতিক ছিল। বৈঠকখানাটা এখনো আছে। বর্তমানে যারা দেখভাল করে তারা ভালো করে চেনা পরিচিত হওয়ার পর আমাকে একদিন ভিতরে নিয়ে গিয়ে দেখায় জিনিসটা। কি দেখলেন আপনি? ম্যাডাম, দেখলাম প্রায় 6.5 ফিট উঁচু একটা মূর্তি ওদের লকার রুমে রাখা রয়েছে। ওই জিনিসটাই কি? ঠিক। বিষয়টা নিয়ে আমি আর জলঘোলা করিনি, কিন্তু একটা জিনিস জঙ্গল থেকে সংগ্রহশালা নিরাপত্তায় আশ্রয় পেয়েছে। কাটালে বেশি ঝামেলা হতে পারে, তাই চেপে গিয়েছিলাম। কিছুদিন ধরেই শুনছিলাম জিনিসটার পিছনে লোক লেগেছে। এইসব ব্যাপার ওটার সঙ্গে জড়িত কিনা জানি না। ঠিক এর মধ্যেই টেলিফোনটা বেজে ওঠে রজতাভ বাবু। হ্যালো। ও নো, কি হলো? মুন্ডু চুরি। কার মুন্ডু মশাই? লকার রুমে রাখা মল্লরাজা জয়মল্লের মুন্ডু। দ্রুত সবাই উঠে পড়ে। জল্পেশ্বরের বৈঠকখানা থেকে 8 কিলোমিটার, অন্তত ম্যাপ তাই বলছে। স্বয়ং এসিবির গাড়িতে চেপে ওরা রওনা হয়ে পড়ে। পিছনে আরও একটা গাড়ি ওদের ফলো করে। জায়গায় পৌঁছেই দেখা যায় একটা টেরাকোটার মাঝারি মাপের বাড়ি। ওরা পৌঁছতেই দুজন লোক হতাশ মুখে ভেতর থেকে বেরিয়ে আসে। ওদের দেখে রজতাভ প্রশ্ন করেন, কখন দেখলে তোমরা? স্যার, রোজ রুটিন চেক আপ হয় এই সময়, আপনি তো জানেন। আজ চেক আপের সময় দেখলাম। কিঙ্কর এবং মান্ডি এরাই কেয়ারটেকার। ওরা ভেতরে ঢোকে। আসল বৈঠকখানা জাতীয় প্রশস্ত জায়গাটা পেরিয়ে ভেতরের লকার রুম, এবং সেখানে ঢুকেই আশ্চর্য দৃশ্য।
কালো পাথরের মাল্য রাজার গলাটা কেউ কেটে নিয়ে গেছে, অর্থাৎ রাজা এখন গলা কাটা। সবাই দেখছিল এবং শুভময় ফটো তুলছিল, তবে তার মধ্যে রিমঝিমের চোখটা গিয়ে পড়ল হৃদয় বাবুর দিকে। ভদ্রলোক আশ্চর্য হয়ে কিছু যেন দেখছেন। কি হলো, কিছু গরমিল পেলেন নাকি? হ্যাঁ, কি হয়েছে? এই যে কাটিংটা দেখছেন না, অদ্ভুত কিছু চোখে পড়ছে না? চোরে মুন্ডু কেটে নিয়ে গেছে, আশ্চর্য হওয়ার কি আছে মশাই? আছে মশাই, আছে। আপনারা গোয়েন্দা হতে পারেন, কিন্তু আমাকেও কি আর এমনি এমনি এই দলে ডেকে নিয়েছেন? হ্যাঁ। বলে কবজির নিচের দিকটা আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হৃদয়বাবু। নন্দিনী দেবী ভালো করে দেখে বলেন, অভি, মনে হচ্ছে সত্যি কিছু একটা গন্ডগোল আছে। ভালো করে চেয়ে দেখো। ধর থেকে মুন্ডু আলাদা করা খুব কম সময়ের মধ্যেই তা দেখেই বোঝা যাচ্ছে। তবে কবজির নিচ থেকে একটা অংশ ভেঙে নিয়ে গেছে সম্ভবত, এবং বেশ কিছুদিন আগে। অন্তত পাথরের অবস্থা দেখে সেটাই মনে হচ্ছে। সাব্বাস! হাতের ব্যাপারটা আপনাদের নজর এড়িয়ে গেল কি করে? ইয়ে মানে অতটা তো করিনি, স্যার। লক্ষ্য করিনি স্যার। কথাটা বিশ্বাস করতে কষ্ট হলো। সিসিটিভি ক্যামেরা দেখাও। ইয়ে মানে ক্যামেরা তো স্যার নেই। ক্যামেরা নেই মানে? এখানে ওসব সিস্টেমে পাবে না তুমি। তাহলেই তো হয়েছে। নিঃশ্বাস ফেলে বাইরের দিকে বেরিয়ে একটা সিগারেট ধরাতে ধরাতে মনে বারবার একটাই কথা বলতে লাগলেন অভিনন্দন বাবু। হাত না আঙুল? কি ছিল সেখানে? কি ছিল? আংটি নয় তো? সঙ্গে সঙ্গে এমন অন্ধকারে যেন একটা আলো দেখতে পেলেন অভিনন্দন বাবু। এমনভাবে তাকিয়ে বললেন, বিষ্ণুপুর স্টেশনের সেই লোকটা? মুহূর্তের মধ্যে সিগারেট ফেলে দৌড়ে গেলেন রজতাবু বাবুর কাছে। এই রজতাবু, দুদিন আগে স্টেশনে একটা মার্ডার হয়েছিল, ওর ডিটেলস রিপোর্ট আমার চাই, আর বডির সাথে পাওয়া সমস্ত জিনিস আমি দেখতে চাই, কেমন? কালকের মধ্যে পাবে। ঘাড় নেড়ে স্থির হয়ে দাঁড়ান অভিনন্দন বাবু। বেরোনোর পথে একটা স্থানীয় বয়স্ক লোক একটা আম গাছের নিচে বসে বিড়ি টানছিল। অভিনন্দন বাবু কি মনে করে তার সামনে এগিয়ে গিয়ে বললেন, বলছিলাম, জঙ্গলের ভেতরে থাকা রাজার মূর্তিটার বিষয়ে কিছু বলতে পারেন? বাবু, এটা তো বাগদি রাজার ছেলের মূর্তি। জঙ্গলে ঢাকা মণিমাণিকের খাদান ছিল, সব চুরি করে নিয়ে গেছে। মণিমাণিকের খাদান মানে? সবাই যা জানে ভুল জানে। রাজা এত বোকা ছিল না যে এমনি এমনি নিজের একটা মূর্তি বানাবে ওই ঘোর জঙ্গলের মধ্যে। রাজার যা গুপ্ত জ্ঞান এবং গোপন গুরুত্বপূর্ণ সম্পত্তি ছিল তা ওই মূর্তির ভিতর রেখে গিয়েছিলেন রাজা। আর শুনলাম চুরি গেছে। সে তো চুরি বহুকাল ধরেই হচ্ছে, নতুন আর কি। ছি 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 ছি, আর কিছুই রইল না। ওই যে মূর্তিটার হাত। হৃদয়চরণবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন। হৃদয়বাবু হয়তো বলতে যাচ্ছিলেন হাতটা ভাঙা, কিন্তু মোক্ষম সময় অভিনন্দন দা কোমর খামচে ধরায় শুধুমাত্র একটু উহ! আসলে আমাদের সঙ্গের এই ভদ্রলোকটি ইতিহাসের প্রফেসর কলকাতায়, তাই উনি নিজের জ্ঞানের ঝুলিটি একটু সমৃদ্ধ করে নিতে চাইছেন আর কি। আচ্ছা, তাই বলুন। তা আমাদের কাজই জ্ঞান দেওয়া, বুঝলেন? কজনেই বা শুনতে চায় এখন। সমস্ত মূর্তিটা তৈরি একটা দামি পাথরে। রাজার দোকানে লাগানো ছিল দামি জহরত, হাতে ছিল দামি আংটি। সব গেছে, সব 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 গেছে, সব চালা চোর। বলে লোকটা গজগজ করতে করতে চলে যায়। পরস্পর চোখাচোখি করে সবাই। লোকটা চলে গেলে রজতাবু ওদের বলেন গাড়িতে এসে বসতে। প্রত্যুত্তরে অভিনন্দনবাবু বলেন, তুমি যাও রজতাবু, আমি একটু এদিক ওদিক বেরিয়ে আসব, বাকি কথা ফোনে হবে না হয়। রজতাবু বাবুরা গাড়ি করে বেরিয়ে গেলে প্রথম যে কথাটা হৃদয়বাবুর মুখ থেকে বেরোয় তা হলো, তা জল্পেশ্বর বাবু রীতিমতো প্যাট্রিয়টিক ডেকয়েট মশাই। সে আর বলতে। ফেরার পথে যদিও ওরা আর কোথাও যায় না,
একটা গাড়ি ভাড়া করে নিয়ে হোটেলের ঠিকানা বলে দেয়। গাড়িতে বসা থেকেই অভিনন্দন বাবুর চেয়েও হৃদয়বাবুর মুখটা বেশ সুখী সুখী লাগছে। তিনি এবার বসেছেন গাড়ির সামনে, পেছনে বাকিরা। মুখ ফিরিয়ে বললেন, কি জাদু দেখালে ভাই অভি, একেবারে কেল্লা ফতে। তাহলে তো ব্যাপার জমে গেল অভিদা। কিন্তু এই সব মুহূর্তেই চুপ মেরে জানুনি, মুখ টিপে মজা পান সবাই যখন তার মুখাপেক্ষী হয়ে থাকে। অটোরিকশা চলতে থাকে বিকট শব্দে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল মনকে রোমাঞ্চিত করে ওঠে। কাউকে কি সন্দেহ হয় তোমার? মানে কোনো গ্যাং? গ্যাংয়ের ক্লু থাকলে তো এতক্ষণে বসে থাকতাম না, তার উপরে ক্যামেরাও তো নেই। সুতরাং ফরেনসিক? খুন দুটো দেখতে তো আপাতত একই মনে হচ্ছে, কিন্তু কেউ যদি মূর্তির জন্য খুন করে, সে একরকম ভাবেই খুন করবে কেন? সিরিয়াল কিলিং ব্যাপারটাও এস্টাবলিশ করার জন্য। চুপ করে যান হৃদয়বাবু। হোটেলে পৌঁছানোর সাথে সাথেই চা এলো। সুস্বাদু চা পানের পর সারাদিনের ক্লান্তি বিদায় নিল। তবে চায়ের সাথে সাথে একটা ফোনও এলো। অভিনন্দনবাবু ধরতেই উল্টো দিকে রজতাভ বক্সির কণ্ঠস্বর শোনা গেল। তোদের বিষ্ণুপুরের বুকে হাত পা খোলা, কেসটা শুধু সমাধান করে দে, যা সাহায্য লাগবে পাবি। ফোনটা কেটে অভিনন্দনবাবু রিমঝিমের দিকে ফিরে বললেন, তোর ষড়যন্ত্র তাহলে ফলে গেল, কি বল? একেই বলে লেডি লাক। কেসটা সমাধান করে কলকাতায় ফিরে আমাদের দলটার একটা বেশ জমকালো নাম ঠিক করতে হবে অভিদা, আর দলের ম্যানেজার হবেন বৌদি। এই বাবা, না না, আমাকে তোমরা এসবের মধ্যে টেনো না। প্রতিবাদ করে উঠলেন নন্দিতা দেবী। তবে প্রতিবাদটা টিকল না, সবাই একেবারে হাহা করে উঠল। একরকম হাসি খুশিতে ভরে উঠল সকলে আবারও। তবে অভিনন্দনবাবু সিগারেটটা শুকটান দিতে দিতে দূরের দিকে সরু চোখে কি যেন চেয়ে দেখতে লাগলেন। ততক্ষণে লাঞ্চ এসে পৌঁছল। অভিনন্দনবাবু হাত ঘড়িতে দেখলেন বিকেল 5টা। হৃদয়বাবুর মনটা দেখা গেল বেশ প্রসন্ন। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। গরম গরম ভাত, ডাল আর কাতলা মাছের কারি দেখে বোধহয় মনটা আরও প্রসন্ন হয়ে উঠল এবং উনি গুনগুন করে গান ধরলেন। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। না হৃদয়বাবু, আসবে না এমনি এমনি, খুঁজে বের করতে হবে ক্রিমিনালকে। ও, আমি তো কেসের কথা বলছিলাম। তবে খাওয়া শেষ করা মাত্রই একটা খবর পাওয়া গেল। হোটেল মালিক কিষাণ বল্লভ মাহাতোর ছেলের বিয়ে ছিল আজকে। সেখানে নাকি খোদ বর অনঙ্গ মাহাতো নিজেই মারা গেছে গুলি খেয়ে। রিসেপশনের ম্যানেজার ভদ্রলোকটির সাথে খাতির হয়ে গিয়েছিল। দৌড়ে তার কাছে গিয়েই পুরো ব্যাপারটা শুনে অভিনন্দনবাবু জিজ্ঞেস করলেন, একবার যাওয়া যায়? ভদ্রলোক মুচড়ে পড়েছেন, অবাক হয়ে বললেন, আপনারা যাবেন? আমার এদিকের পুলিশ কমিশনারের সাথে একটু বিশেষ খাতির আছে। দেখুন, আপনাদেরই লাভ হবে কিন্তু। বেশ বেশ, যান আপনারা। বলে ঠিকানা দিয়ে দিল লোকটা। ঠিকানা হাতে নিয়েই অভিনন্দনবাবু বললেন, জলদি চল। বলেই রাস্তা থেকে একটা অটোরিকশা নিয়ে হানা দিলেন সেখানে। জলদি চলো, আর্জেন্ট। বিশাল বহুল মাহাতো বাড়িতে পৌঁছতে পৌঁছতে অভিনন্দনবাবু অবশ্য কথা বলে নিয়েছেন এসিপি রজতাভ বক্সির সঙ্গে। বক্সি জানিয়েছেন, আমি স্পটে জাস্ট পৌঁছচ্ছি, তুই জলদি আয়। অভিনন্দন বাবুদের গাড়ি এবং বক্সির গাড়ি প্রায় একসাথেই পৌঁছয়। পুরো বিয়ে বাড়ি লণ্ডভণ্ড অবস্থা। স্থানীয় পুলিশ ততক্ষণে পৌঁছে গেছে। ডেড বডি পড়ে রয়েছে উঠোনের একপাশে স্টেজের ওপরে। বক্সির সঙ্গে মাহাতোর খুব ভালো সম্বন্ধ। এত বড় ব্যবসায়ী যেহেতু হওয়াই স্বাভাবিক। স্পটে পৌঁছেই শোকবহল 60 উত্তীর্ণ পিতার সাথে পরিচয় করিয়ে দিলেন বক্সি। আড়ালে ডেকে সঙ্গে এও বলে দিলেন এরাই এখন থেকে পুলিশের সঙ্গে প্যারালালি তদন্ত করবে, সমস্ত বিষয়ে কোঅপারেট করবেন। তারপর অভিনন্দন বাবুর কানে কানে ফিসফিস করে বক্সি বললেন, আমায় একটু এদিক ওদিক দেখতে হবে। হাই প্রোফাইল কেস, ফরেন্সিক এসে গেছে, কাজ করছে।
তোদের যা দরকার হবে ইনভেস্টিগেট কর। আমায় 2 দিনের মধ্যে কেস ক্লোজ করার অর্ডার দিয়েছে। এখন বুঝতেই পারছিস। বলে দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন ভদ্রলোক। বাকিদের এদিকে রেখে বডি দেখে এলেন অভিনন্দন বাবু। এক্ষেত্রে দেখা গেল হৃদয়বাবু ভদ্রলোক বেশ সাহসী। খানিক বাদে এসে অভিনন্দনবাবু বললেন, গুলি মাথার ডান দিক দিয়ে ঢুকে তেরছা হয়ে পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। রক্তারক্তি কাণ্ড মাইরি। বৃদ্ধ মাহাতো একদিকে চেয়ারে বসেছিলেন চুপ করে, বোধহয় মিডিয়া ট্রায়ালের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার সামনে গিয়ে অনুমতি নিয়ে সামনের চেয়ারটিতে বসলেন অভিনন্দন বাবু। বাকিরা বসলো আশেপাশে। মাহাতো বাবু, আপনি যদি চান তদন্তে অপরাধী সাজা পাক, তাহলে কি ঘটেছিল স্পষ্ট করে বলুন। কি আর তদন্ত করবে? এটা কি আর মার্ডার? এটা সুইসাইড। সুইসাইড? হ্যাঁ, বিয়েটাও করতে চাইনি। জানোই তো, এদিকে মেলা থেকে মেয়ে ধরে আনা রিচুয়াল আছে। তা আমাদের ওই সব ছোট লোকের কাজ কারবার করলে কি আর চলে? ওর সেরকমই নিজের পছন্দের নাকি মেয়ে ছিল। আমি বাধা দিয়ে জোর করে দিচ্ছিলাম, তাই বলে। কিভাবে ঘটলো ঘটনাটা? আমাদের দিনে বিবাহের রীতি আছে, আয়োজন জবরদস্ত ছিল, দেখেই তো বুঝতে পারছেন। একটা ড্রামারও ব্যবস্থা ছিল, আর তাতেই বিপত্তি। যাত্রা শেষ দৃশ্যে শুট আউটের জন্য ব্যবহৃত নকল পিস্তল নিজের কপালে লাগিয়ে ট্রিগার টানবে অপরাধী, কিন্তু সেই ট্রিগারেই বিপত্তি। ট্রিগার টানার পর লুটিয়ে পড়ে আমার বেটা। এই বলে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন ভদ্রলোক। অভিনন্দনবাবু শান্ত করে জিজ্ঞেস করলেন, দেখুন, এই অবস্থায় আপনাকে বিশেষ প্রশ্ন করতেও মন চাইছে না, কিন্তু না করেও পারছি না তদন্তের খাতিরে। কিন্তু বর নিজেই বিয়ের দিন নাটকে অংশগ্রহণ করেছিল কেন? হ্যাঁ, ছোট্ট একটা ড্রামা। যেমন অনেক বিয়ের অনুষ্ঠানে নাচ গানের ব্যবস্থা থাকে, তেমনই আমাদের আবার কালচারাল ব্যাকগ্রাউন্ড। ওটা করেই কাপড় বদলে বিয়েতে বসার পরিকল্পনা ছিল। বিয়ে হতো এই গোধূলি লগ্নে। নাটকে যারা ছিল তারা কোথায়? পুলিশ আস্তে আস্তে অনেকে চলে গিয়েছে বা ভয় পালিয়ে গিয়েছে, তবে অনেককেই এখনো পাওয়া যাবে পিছনের গ্রিন রুমে। আপনার বাড়ির ভেতর দিকটা একটু ঘুরে দেখা যায়? হ্যাঁ, দেখুন না। ঠিক আছে, ধন্যবাদ। উঠে পড়লেন অভিনন্দন বাবু। সকলে উঠে পড়ল পিছু পিছু। হৃদয়বাবু নন্দিতা দেবীর কানে কানে কি যেন বলল, ঠিক শোনা গেল না। তবে তাতে উনি ঠোঁটে আঙুল চেপে ইশারায় চুপ করিয়ে দিল ওকে। স্টেজের পেছনে ঘুরে গ্রিন রুম। সেখানে বক্সি ইতিমধ্যে জেরা করছে জোর কদমে। ওদের আসতে দেখে সামনে কাঁচুমাচু হয়ে বসে থাকা লোকটাকে এক ধমক দিয়ে এদিকেই এগিয়ে দিলেন তিনি। তোকে ফালতু জড়ালাম অভিনন্দন, তুই মুন্ডু চুরিটাই দেখ। এটা ওপেন এন্ড কেস। ওপেন এন্ড কিরকম? আরে সিম্পল সুইসাইড। ছেলেটা বিয়ে নিয়ে হতাশ ছিল, তার উপর কালচারাল মাল। বুদ্ধি হাঁটুতে হলেও বেশ তীক্ষ্ণ ছিল। ড্রামা থ্রিলারটাও যা জানলাম ওরই লেখা। ব্যাস, নিজেই নিজের মৃত্যু সাজিয়েছে। নকল পিস্তলের জায়গায় আসল পিস্তল রেখে সকলের সামনে সুইসাইড করে বাপকে জব্দ করে দিয়ে গেল। সে জীবনে যা হোক, শিক্ষা হলো ভদ্রলোকের। তুমি শিওর? এতে আর শিওরিটির কি আছে? এতদিনে পুলিশের চাকরি করে কয়েকটা সূত্র মেলাতে পারবো না? ক্যামেরা দেখেছো? বাইরে সব ক্যামেরা কাজ করছে, আইটি নিয়েছে ওটার দায়িত্ব। তবে গ্রিন রুমের ক্যামেরাটা কি কাজ করছে না? হ্যাঁ, টেকনিক্যাল এরর। বক্সি, কেসটা সুইসাইড না মার্ডার? কিভাবে বলছিস? বলার সময় এখনো আসেনি, তবে প্রমাণ হয়ে যাবে। আরে তুই কি পাগল হলি? এই বুড়ো ছেলের খুনি খোঁজার থেকে বেশি জরুরি রাজার কাটা মুন্ডু খোঁজা। খুঁজবো খুঁজবো, সব খুঁজবো। তুমি শুধু কেসটা ক্লোজ করো না, কেমন? তুই কি ভাবছিস আমি চাইলেও পারবো? বুড়োর বয়ান কমিশনারের কাছে পৌঁছে গেছে। এখন শুধু পোস্টমর্টেম রিপোর্ট আর ফরেন্সিক আসলেই ঝামেলা শেষ করতে হবে। জানিস তো, এইসব হাই প্রোফাইল কেস যত দেরি পর্যন্ত খোলা থাকবে ততই ঝামেলা।
মিডিয়ার প্রেশার। কতটা সময় আছে আমাদের হাতে? মেরে কেটে 1.5 দিন। এনাফ। আর হ্যাঁ, যে অস্ত্র দিয়ে গুলি চলেছে সেটা পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ, স্পটেই ছিল। বেশ, চলে এতটা। বেরোনোর সময় অবশ্য অভিনন্দনবাবু সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়লেন। নাটকের সময় বাইরের কেউ এসেছিল? গোটা 5 লোক ছিল সেখানে। সকলেই এক বাক্যে না স্বীকার করল। বেরোবার সময় অবশ্য হৃদয়বাবু আর নিজেকে চাপতে পারলেন না। তিনি বলেই ফেললেন, কি করলে ভায়া? সমুদ্রগুপ্তের মুন্ডু থেকে এই যে মাহাতোর মুন্ডুপাত। শুধু এইটুকুই দেখলেন? এবার দেখুন না আরো কত মুন্ডুপাত হয়। ওরা অবশ্য হোটেলের পথে না গিয়ে বাড়ির ভেতরে গেল। সবগুলো ঘরেরই বিলাসের মাত্রা চরম। সঙ্গে একজন চাকর ললিত রাধু সিং সঙ্গে চলেছেন। সেই সব দেখিয়ে দিচ্ছিল। ঘরগুলো ঘুরতে ঘুরতে অভিনন্দনবাবু বললেন, আচ্ছা রাধু, তোমার যে দাদা তোমার মারা গেলেন, ওই ঘরটা একবার দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, আসুন না, এদিকে আসুন। বলে 2 তলার সিঁড়ির মুখের ঘরটায় নিয়ে গেল। ভেতরে ঢুকেই চমকে উঠতে হয়। জল্পেশ্বর যদি অ্যান্টিক হাতানোর কুখ্যাত হয়, এ যে জল্পেশ্বরের বৈঠকখানার চেয়ে কম কিছু নয় তা বলাই বাহুল্য। চারপাশে দুষ্প্রাপ্য সব অ্যান্টিকের কালেকশন। মানে সেখানে কি নেই? ইজিপ্টের আংটি থেকে পাল বংশের স্বর্ণ মুদ্রা, দেওয়ালে বিহারি রাজার শিকার করা গত শতাব্দীর স্টাফ করা বাঘের মুন্ডু থেকে অ্যামাজনের কুমিরের ছাল, তাছাড়া পাথরের মূর্তি, মাথা, মুন্ডু, হাতি, ঘোড়া, যে কত কিছু আছে তার সংখ্যা নেই। গম্ভীর মুখে অভিনন্দনবাবু জিজ্ঞেস করলেন, তোমার দাদাবাবুর বোধহয় এইসবের শখ ছিল? আগে এই করেই টাকা ওড়াতেন বলে তো বাবুর রাগ ছিল। এই পথে আমদানিও কিছু হতো নাকি? সে কথা জানি নে বাবু। অভিনন্দনবাবু জিনিসপত্রগুলো ঘেঁটে ঘুঁটে দেখছেন এবং হৃদয়বাবু এর মধ্যে রিমঝিম এবং শুভময়ের কোনোই খামচে ধরে ঘরের কোণার দিকে নিয়ে এসে ফিসফিস করে বললেন, ভেবে দেখো একবার, এর মধ্যে যদি রাজার মুন্ডুটা স্থান দেওয়ার ভাবনা ওর মনে এসে থাকে, তাহলে তো বিচিত্র নয়। বুদ্ধিটা বেশ আপনার খুলতাই হচ্ছে হৃদয়বাবু। এবার মনের সাথে সাথে মগজটাও খুলে দিন তো। মানে হ্যাঁ, আচ্ছা মশাই, একটা ব্যাপার বলুন তো, এত বড় রাজাকে ওই বুড়ো লোকটা তখন বাগদি রাজা কেন বলল? এত কিছু জানেন আর ইতিহাসবিদ হয়ে এই ব্যাপারটা জানেন না? আদিমল্লর একটা কাহিনী রয়েছে। সে মল্ল বংশের হলেও জন্ম বিড়ম্বনায় মানুষ হয়েছে বাগদি পরিবারে। পরে সেখান থেকে রাজা হয়েছে, তাই এখানে তার একটা পরিচিতি বাগদি রাজা বলেই করে উঠেছিল। মশাই, এ তো শ্রীলঙ্কার শিল্পকলা, সম্ভবত রাজা ধুতুগামুনুর আমলের। আরো ভালো করে দেখে বলুন তো জিনিসটা কি? এ কি মশাই? হ্যাঁ, আরে অবাক হয়ে পড়লেন তো। এবার চলুন মানে কেটে পড়ি। এই চলে আয় বলে গটমট করে বাড়ির বাইরে চলে এলেন। তখন বক্সি সবে গাড়িতে উঠতে যাচ্ছেন। অভিনন্দনবাবুকে দেখেই বললেন, আমি আর ভিতরের দিকটায় গেলাম না, তুমি যখন গেছো তাতেই হবে। ক্রাইম সিন যেহেতু বাইরে আর শিওর কেস, তখন বেশি জল ঘোলা করে আর লাভ কি? লাভের লাভ হলো ছেলেটার সংগ্রহশালাটার একবার চাক্ষুষ দর্শন করা। জল্পেশ্বরের সংগ্রহশালার চেয়ে ঢের উঁচু দরের জিনিস দেখে এলাম বলে এখন মনে হচ্ছে। তা তুমি সঙ্গে করে ইতিহাসবিদ নিয়ে ঘুরছো? তোমার এসব রুচি থাকতে পারে, আমার কিন্তু এসবে আগ্রহ ছিল না কোনো কালে ভাই। তবে তুমি উর্দিতে পুলিশ না হলেও তোমার বুদ্ধির উপর আমার পুরো আস্থা আছে। যাই, পরে কথা হবে। গাড়ি চেপে চলে যান বক্সি।
তখন সন্ধে 7:30। ছেড়েও দিতে চেয়েছিলেন একবার, কিন্তু অভিনন্দনবাবু নাকচ করে দেন। তার বদলে একটা অটো ভাড়া করে হোটেল ফেরার সিদ্ধান্ত করা হয়। কিন্তু হোটেলের দরজায় পৌঁছে অভিনন্দনবাবু ভেতরে আসেন না, সকলকে ভেতরে পাঠিয়ে সেই অটো চেপেই বেরিয়ে যান। যাওয়ার সময় শুধু বলে যান, ব্যাগপত্তর নিয়ে তোরা তৈরি থাকিস, কেমন? স্ত্রীকে পাশে রেখে কানে কানে বলেন, এখানের পার্ট তুলতে হতে পারে, চিন্তা করো না। হ্যাঁ। এরপর ঘন্টা দুয়েক কেটে যায়। সবাই মিলে রাতের খাবার দাবার খেয়ে হৃদয়বাবুর ঘরে বসেই জল্পনা করছিল। আদেশ মতো সকলেই প্যাকিং করে প্রস্তুত। হৃদয়বাবু মাঝে মাঝে লুপের মতো একটাই কথা আওড়ে যাচ্ছেন বারংবার, তোমাদের দাদাকে নিয়ে আর পারি না বাবু। বৌমা, তুমি যে কি করে পারো বুঝি না। এর আগেও ছোটখাটো ব্যাপারে তার অনেক আবদার সহ্য করেছি, কিন্তু এই একা হুট করে বেরিয়ে যাওয়ার ব্যাপারগুলো তো কিছুতেই মেনে নেওয়া যায় না, বলো? চিন্তা করবেন না হৃদয়বাবু, ক্রিমিনাল ডালে ডালে চললে ও চলে পাতায় পাতায়। কিন্তু চিন্তাটা কারোর মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। হাসি খুশি শুভময়ের মুখও গম্ভীর। সুযোগ পেয়ে মাঝে মধ্যেই সে লন থেকে সিগারেট এনে আসছে। এর মধ্যে নন্দিতা দেবীর ফোনটা রিং হলো, চেনা নাম্বার। ওপারে জলদ গম্ভীর কণ্ঠস্বর, তোমরা চেক আউট করে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে চলে যাও। ওখান থেকে 1 ঘন্টায় বিষ্ণুপুর পুরুলিয়া বাস ছাড়বে। বাসটা হিলটপ যাবে। হিলটপ গিয়ে হোটেল হিলটপে চেক ইন করবে। 301, 302 এবং 303 নম্বর। ভুলভাল করবে না, আমি যথাসময়ে দর্শন দেব। কিন্তু তুমি... ফোনটা কেটে যায়। এবার স্পষ্ট চিন্তার ভাঁজ সকলের কপালে। এদিকে চিন্তা নিয়ে বসে থাকলেও চলে না। 1 ঘন্টায় বাস বলে কথা। নিজেদের জিনিসপত্র গোছানোই ছিল। নন্দিতা দেবী অভিনন্দনবাবুর সামান্য কয়েকটা জিনিস ব্যাগে ভরে সকলে মিলে রওনা হয়ে পড়ল। 2.5 কিলোমিটার দূর বাস স্ট্যান্ড। গাড়ি ভাড়া করে ওরা যখন পৌঁছলো তখন বাস ছাড়তে 15 মিনিট বাকি মাত্র। ভাগ্য করে সিট পেয়ে গেল ওরা পছন্দ মতো। 10 মিনিট লেটে যখন বাস ছাড়লো তখন ঘড়িতে রাত 11:10। 115 কিলোমিটারের রাস্তা। সকলের মুখই উদ্বিগ্ন, কারোর মুখে কোনো কথা নেই। ধীরে ধীরে গাড়িও হাইওয়ে ধরে হাওয়ার গতিতে উড়তে শুরু করলো। তখন রাত 12:30টার কাঁটা ছুঁয়েছে। সহযাত্রীদের মতো ওদেরও চোখের পাতা লেগে এসেছিল। দুদিকে 2 সিটে ভাগাভাগি করে বসেছে ওরা পাশাপাশি। একদিকে 2জন ছেলে এবং অপর দিকে 2জন মেয়ে। হঠাৎ একটা প্রবল ঝাঁকুনি দিয়ে বাসটা থেমে গেল। সকলেই চমকে উঠল। জানলার ধারে বসেছিল রিমঝিম। ঘুম ভাঙা চোখে জানলা দিয়ে বাইরে চেয়ে তার মুখ থেকে শুধু একটাই কথা বেরোলো, জঙ্গল। সঙ্গে সঙ্গে বাসে কলরব পড়ে গেল। জায়গাটা শামুক গড়িয়া রেঞ্জের অন্তর্গত একটা কোনো জায়গায় দাঁড়িয়ে পড়েছে। কারোর মোবাইলে নেটওয়ার্ক নেই। হঠাৎ হই হই করে কতকগুলো লোক বাসের উপর ঝাঁপিয়ে পড়ে। বুদ্ধিমান ড্রাইভার এবং স্টাফেরা ততক্ষণে দরজা বন্ধ করে দিয়েছে ভালো করে। সকলে জানলা বন্ধ করে মুখ বুজে সিটের নিচে লুকাতে মরিয়া। অনেকের মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে, এদিকে জঙ্গলে নাকি ডাকাতির ঘটনা ঘটত বহু বছর আগে, তবে ইদানিং বেশ কয়েক বছরে সে উৎপাত বন্ধ হয়েছে। কিন্তু সেই একই রকমভাবে রাস্তায় গাছের ডাল ফেলে রাস্তা অবরোধ করা হয়েছে ডাকাতির উদ্দেশ্যে। কিন্তু উদ্দেশ্য যে ডাকাতি নয় কিছুক্ষণের মধ্যেই তা বোঝা গেল। ড্রাইভার এগিয়ে এসে ভীত গলায় বলল, আপনাদের মধ্যে যে 4 জন লালমাটি থেকে হিলটপ যাচ্ছেন তারা দয়া করে গাড়ি থেকে নেমে যান। বজ্রপাত হলো ওদের কানে। আরে দয়া করে নেমে যান, আপনাদের জন্য আমরা এতজন লোকের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারবো না। বলতে বলতে বিকট শব্দে বাসের দরজায় কয়েকটা ধাক্কা লাগলো। বাসটা দুলে উঠল তাতে।
সঙ্গে সঙ্গেই আরও কয়েকবার ধাক্কায় ভেঙে পড়ল দরজা। সঙ্গে সঙ্গেই হাতে টর্চ আর বন্দুক নিয়ে কতকগুলো গুন্ডা উঠে পড়ল গাড়িতে। সকলের মুখে টর্চ ফেলতে ফেলতে সামনে এসে ওদের বিকট অট্টহাসি হেসে উঠল। তারপর দলের পান্ডা গোছের লোকটা বলল, পালের গোদাটা দেখছি নেই এখানে, বদলে দুটো বাচ্চা আর একটা বুড়ো রয়েছে। এই স্টেশনে নামা থেকে দেখতে পাচ্ছি আমাদের পেছনে হুড়কো দিতে উঠে পড়ে লেগেছে। চল, এদের একটাকে নিয়ে চল, এই টাক মাথা মালটাকে নিয়ে চল। বিন্দু বিন্দু ঘাম ওদের কপালে, কিন্তু তার মধ্যেই ম্যাজিকের মতো একটা কাণ্ড ঘটিয়ে ফেলেন হৃদয়বাবু। মুহূর্তের মধ্যে অন্ধকারে তার হাত ঢুকে যায় ব্যাগের মধ্যে, সেখান থেকে কি যেন একটা ছুঁড়ে দেন উনি, আর সঙ্গে সঙ্গেই 3-4টে লোক করতে করতে বন্দুক ফেলে চোখে হাত চেপে বেসামাল হয়ে পড়ে। আর ঠিক সেই বেসামাল মুহূর্তের সুযোগ নিয়েই জানলা খুলে ওরা ঝাঁপ দেয় রাস্তায়। এদিকটায় ওদের কেউ ভাগ্য ভালো ছিল না। মুহূর্তের মধ্যে ওরা মিশে যায় জঙ্গলে। দূরে দেখা যাচ্ছে উঁচু মতো একটা ঢিলা পাহাড়। এটাই সম্ভবত শামুকগড়িয়া পাহাড়। সঙ্গে সঙ্গে ওরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকে। নন্দিতা দেবী, শুভময় এবং রিমঝিম তিনজনেই ফিট, কিন্তু এই বয়সে হৃদয়বাবু যে চাইলে এমন ম্যারাথন দৌড়াতে পারে এবং দুর্ধর্ষ দস্যুদের শায়েস্তা করে বাসের জানলা গলে পালাতে পারে, না দেখলে সেটা বিশ্বাস হয় না। পাহাড়ের আবছায়াটা রাস্তা থেকে দেখে যতটা কাছে মনে হয়েছিল ততটা কাছে নয়। ভোর রাতের দিকে একটা সরু নদীর ধার পর্যন্ত পৌঁছে ওরা নিরাপদ অনুভব করে। নদীর জলে হাত মুখ ধুয়ে আকণ্ঠ সেই জল পান করে একটু জিরিয়ে যখন ধরে প্রাণ আসে, তখন শুভময় জিজ্ঞেস করে, কি ম্যাজিক দেখালেন মশাই? প্রফেসর শঙ্কু পড়া আছে, তারই অনুকরণে হলো আমার অস্ত্র, জ্বলনাস্ত্র। চোখে তাক করলেই যে কোনো শত্রু মুহূর্তে ধরাশায়ী। আরে ওরকমভাবে হাঁ করে দেখার কিছু হয়নি, কালো মরিচ আর ভালো জাতের লঙ্কার মিশ্রণ। কিন্তু আপনার বাকি অস্ত্র তো জিনিসপত্রের সঙ্গে গেল, এবার আত্মরক্ষা হবে কি উপায়ে? উপায় আছে, ওই দেখো। সত্যি এতক্ষণে যা দেখা যায়নি, দূরে তাকিয়ে দেখা গেল সেদিকে সত্যি একটা আশার কিরণ রয়েছে। সম্ভবত একটা ফরেস্ট ডিপার্টমেন্টের অস্থায়ী তাঁবু দেখা যাচ্ছে, তবে তার জন্য নদীটা পার করতে হয়। এই অবস্থায় মনস্তত্ত্ববিদ নন্দিতা দেবী বললেন, আপনি সত্যি পারেনও মশাই, শেষে কিনা একেবারে প্রফেসর শঙ্কু। শঙ্কু বলো না, বরং নিউটন কিংবা প্রহ্লাদ বলতে পারো। যাই হোক, আর দেরি না করে ওরা জলে নামে। যদিও সাঁতার কাটার প্রয়োজন পড়ে না, 1 কোমরের বেশি জল নেই কোথাও। ওপারে বেশ কিছুটা পার ধরে উঠে কোমর সমান উঁচু জঙ্গলের ভেতর সত্যি একটা অস্থায়ী ফরেস্ট চেকপোস্ট পাওয়া গেল। দুজন অফিসার তখন সবে আড়মোড়া ভেঙে রাতের ক্যাম্প ফায়ার উস্কে দিয়ে চায়ের জল চাপাতে যাচ্ছিল। ওদের এই অবস্থায় দেখে চমকে উঠল। মল্লরাজের মুন্ডু চুরি এবং খুনের তদন্ত বাদে বাকি এসিপির সাথে কানেকশন এবং অভিনন্দন বাবুর পরিচয় সহ নিজেদের পরিচয় দিয়ে রাতের বাস ডাকাত দলের হাত থেকে বেঁচে ফিরে আসার দুর্ধর্ষ কাহিনী শুনে অফিসার দুজনেও চমকিত হয়ে উঠল। সাথে সিকিউরিটি ইস্যুর কথা লজ্জিত মুখে স্বীকার করে ওদের নিজেদের দায়িত্বে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথাও দিল। দেখা গেল অফিসার দুজন কর্মঠ লোক, তার ওপর দলের বিপদগ্রস্ত মহিলারাও রয়েছেন। সকলকে ক্যাম্পে স্থান দিয়ে সঙ্গে সঙ্গে হেড অফিস থেকে সাহায্য চেয়ে স্যাটেলাইট কল করল। তাদের ভাগের ব্রেকফাস্ট এবং ভালো জাতের কফি থেকে ভাগ বসিয়ে কিছুক্ষণের মধ্যেই ফরেস্টের বিশেষ জিপে রেঞ্জার বিশ্বস্বর পালোধি এসে নিজে উপস্থিত হলেন এবং সবটা শুনে তার বিরাট গোঁফে তা দিয়ে বললেন, যদি সত্যি ডেকয়েট গ্যাং হয়,
এইবার বাঁচতে পারবে না শালার দল। এসো, তোমাদের পৌঁছে দিই। সুতরাং আবার যাত্রা শুরু। যেখান থেকে বাঁকুড়া পুরুলিয়া রোড ধরে সোজা হিলটপের রাস্তা। পকেটে ফোনগুলো সবার অক্ষত ছিল, শুধু রাস্তায় কোথাও যেন পড়ে গিয়েছিল নন্দিতা দেবীর ফোনটা। এতক্ষণ নেটওয়ার্ক ছিল না। নেটওয়ার্ক আসতেই দেখা গেল অনেকগুলো মিস কল আর মেসেজ প্রত্যেকের ফোনে। নাম্বার মেলাতেই উদ্বিগ্ন কণ্ঠস্বর, এই কোথায় তোরা? অভিদা, আক্রমণ করেছিল ওরা। তারপর ধীরে ধীরে রাত থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত খুঁটিনাটি বলার পর ইস্পাত কঠিন কণ্ঠ থেকে শুধু একটাই প্রত্যুত্তর এলো, সাবাস হৃদয়চরণ হলধর, স্বয়ং বলরামের পদবী আপনার। কাজটাও তো আপনার সেরকমই হবে। হ্যাঁ, আর সত্যি আমার হৃদয় জয় করেছেন আপনি। তবে তোরা সাবধানে আয়, আমাকে আশেপাশেই পাবি। বাকি বদলা ইঞ্চিতে ইঞ্চিতে নেব। ছক কষে ফেলেছি। ভাগ্যিস সঙ্গের অফিসার ভদ্রলোক বাংলাটা ঠিকমতো বোঝেন না, তবে ওর ড্রাইভার ছেলেটা গাড়ি চালায় তুখর। বাকি রাস্তা 1.5 ঘন্টায় কভার করে 9টার মধ্যে ওদের হিলটপ পৌঁছে দিয়ে নিঃশ্বাস ফেলল। রাস্তায় বৃষ্টি হয়েছে, পাহাড়ের মেঘের খেলা, অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তায় ময়ূর দেখে ছেলে মানুষের মতো উত্তেজিত হয়ে উঠেছিলেন হৃদয়বাবু। এত কিছুর মধ্যেও শুভময়ের ক্যামেরাটা ঠিক রয়েছে। ক্যামেরাটা ওর চোখে লাগাতে লাগাতে বলল, তোমরা চেয়ে দেখো, মহান অরণ্য দূর নিবার আকর্ষণে ডাকছে আমাদেরকে হাতছানি দিয়ে। দেখো একবার চেয়ে। ফরেস্টের গাড়ি ওদের হোটেলের সামনে নামিয়ে বিদায় নিল। অনেকবার বলা সত্ত্বেও তারা এলো না হোটেলে আতিথেয়তা গ্রহণ করতে। অবশ্য সে পরিস্থিতিতেও নেই বিশেষ, তাই ওদের দুজনকে ধন্যবাদ দিয়ে শুকনো মুখেই বিদায় দিতে হলো ওদেরকে। কিন্তু এই মুহূর্তেই একটা বদ্ধ পাগল এসে একেবারে গায়ের ওপরেই উঠে পড়ল শুভময়ের। তখন ও হাত ঘড়িতে সময় দেখছিল, 2:01। ধুত্তেরি, বলে সরাতে গিয়েই চমকে উঠল শুভময়। লোকটার হাত যেন ওর প্যান্টের পকেটের ভেতর একবার ঢুকেই বেরিয়ে গেল মুহূর্তে। পকেটে হাত ঢুকিয়ে একটা চিরকুট পাওয়া গেল, কিন্তু সেই পাগলকে আর দেখা গেল না কোথাও। নন্দিতা দেবী বললেন জঙ্গলের দিকে চলে গেছে। চিরকুটে লেখা আছে 1 ছত্র। সন্ধে 6টায় মুড়গুমা ড্যামের সামনে। দাঁতে দাঁত চেপে ওরা এসে ওঠে হোটেলে। হোটেলটা মাঝারি ধরনের, রুম বুক করাই ছিল। নাম বলতেই চাবি পাওয়া গেল এবং সঙ্গে এও জানা গেল যে অভিনন্দন নামের একটা লোক বুকিং করলেও সে নাকি এখনো এসে পৌঁছয়নি হোটেলে। সারাটা দিন ওদের প্রায় পাইচারি করতে করতেই রুদ্ধশ্বাসে কাটে। লাঞ্চ করে ওরা নিয়ম রক্ষার খাতিরে। 4:30 ঘড়ি মিলিয়ে ওরা বেরিয়ে পড়ে। হোটেলে বলতেই গাড়ি পাওয়া যায়, তবে হোটেল মালিক বারবার সাবধান করে দেয় যে সন্ধ্যের আগেই ফিরে আসতে, কারণ ওই রাস্তায় প্রচণ্ড হাতির উৎপাত এবং 2 দিন আগেই হাতিতে লোক মরেছে। ওরা পরস্পরের মুখ চাওয়াচাই করে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর থেকেই গাড়ি যখন মুড়গুমার রাস্তায় ঢোকে, সরু আঁকা বাঁকা পাহাড়ি পথ আর দুপাশে চাপ হয়ে আসা বন আর বিশাল বিশাল মহিরুহ ওদের মনে এক অদ্ভুত রোমাঞ্চের সঞ্চার করে। মাঝে মাঝে বাঁ দিক দিয়ে দেখা যাচ্ছে বহু নিচে বিশাল সুনীল হ্রদ। দৃশ্যত এটাই নাকি অযোধ্যার সবচেয়ে সুন্দর ড্যাম। সত্যি ভয়ানক সৌন্দর্য। পাহাড়ি বাঁকে বুক শুকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি নিচে গিয়ে পড়ে। ওরা ড্রাইভারকে ছেড়ে দেয়। ড্রাইভার কিছুতেই যেতে চায় না, তবুও বেশি পয়সার লোভে যেতে বাধ্য হয়। ওরা যখন পৌঁছয় সন্ধে হতে তখন দেরি আছে। তখন সূর্যাস্তের শুরু হয়েছে সবে। অযোধ্যা পাহাড়ের সব থেকে ভালো সূর্যাস্ত দেখা যায় এখান থেকে। ওরা দাঁড়িয়ে উপভোগ করতে থাকে মন মুগ্ধকর শোভা। বিশাল সুনীল জলরাশির মধ্যে ভাসমান দ্বীপের খণ্ড, দূরে দূরে অরণ্য, ভূভাগ আর জঙ্গল। জঙ্গলের ভেতর ময়ূর ডাকছে ঝাঁকে ঝাঁকে।
আর ওই দূরে পাহাড় আর জঙ্গলের অজস্র খাঁজের মধ্যে একটা খাঁজে সূর্যদেব তামঝামের সাথে অস্ত যাচ্ছেন। তাই রুদ্ধশ্বাসে সেই দৃশ্য উপভোগ করতে করতে কখন যেন সন্ধে নেমে আসে। অচিরেই হাতির ভয়ে খালি হয়ে আসে মুরুগোমা। হঠাৎ করে মাথায় পাগড়ি বাঁধা বিশাল গোফওয়ালা একটা লোক এসে নিঃশব্দে ওদের পেছনে দাঁড়ায়। কি মাই ডিয়ার শুভময় রিমঝিম, বাস্তবের অভিযান আর সিনেমায় দেখা অভিযানের মধ্যে কোনো ফারাক পাচ্ছ? আর হ্যাঁ হৃদয় বাবু, আপনি তো ফাটিয়ে দিয়েছেন স্যার। দলের লিডার হিসেবে তো আপনি ভালোই দায়িত্ব পালন করেছেন নন্দিতা দেবী। অভিদা! অভিনন্দন। অভি? চিনতে পারিসনি তো? আর শুধু আমি একা নই, আমার সাথে এই 3 জন বাঘা ফরেস্টের অফিসার রয়েছে। আমাদের গন্তব্য ওই দূরের অন্ধকার দ্বীপগুলোর একটা। কিন্তু ওগুলো তো দেখে মনে হচ্ছে আবান্ডান্ট। রিমঝিম, সেই জন্যই তো ওরা চুরির জিনিসপত্র এখানে এনে রেখেছে। মানে তুমি জেনে ফেলেছো সবকিছু? হ্যাঁ, একটা ভুল হয়ে গিয়েছিল। আমরা যে মুহূর্তে জল্পেশ্বরের সংগ্রহশালা থেকে চলে আসি, তারপরেই কেয়ারটেকার বাবাজি দুটো তালা চাবি লাগিয়ে পালায়। আর যে মুহূর্তে আমি জানতে পারি, সেই মুহূর্তে ওদের পিছু নিচ্ছিল পুলিশ। আমি সেই রাস্তা অনুসরণ করার সিদ্ধান্ত নিই। তবে তোদের বিপদে পড়াটা বাড়তি হয়ে গেল। যাই হোক, সাবধানে থাকবে সবাই। উফ, জলে জঙ্গলে বিপর্যয় মশাই। বিপর্যয়ের এখনো বাকি আছে মশাই। কিন্তু ওখানে যাবে কি করে? নৌকা বা স্পিড বোটে করে গেলে ওরা ওখানে লুকিয়ে থাকলে বুঝতে পারবে না। ওই দ্বীপটা ওদের পুরনো ঘাঁটি। ফরেস্টের প্রচুর অফিসার এর সাথে জড়িত আছে। খুব সম্ভবত প্রচুর মাল এর আগে এরা এই দ্বীপে লুকিয়ে রেখে ধীরে ধীরে করে স্থানীয় ছোট ছোট জেলে নৌকাগুলোতে তুলে নিয়ে বেগুনকোদার ঝালদা হয়ে ঝাড়খণ্ডে সাপ্লাই দিয়েছে। তারপর চোরাবাজার হয়ে বাইরে বেরিয়ে গেছে। এবারে পুরো ব্যাপারটাই নজরের মধ্যে আছে। তবে চিন্তা করো না, ফরেস্টের নৌকা দেখলে ওরা নিজেদের বন্ধু ভাববে। ওরা ভুলেও ভাববে না যে ফরেস্ট থেকে ওদের জন্য কোনো বাধা আসতে পারে। এর মধ্যে 3 জন অফিসার এসে সামনে দাঁড়ালো। যে কটা আলো জ্বলছিল ড্যামের পাশের মরাম বিছানো রাস্তায়, সব আলো বন্ধ করে দেওয়া হলো। একেবারে নিঝুম নিথর অন্ধকার। অভিজ্ঞ বোট চালক বিষ্ণুই জানালেন এবার যাওয়া উচিত। ওরা যখন প্রত্যেকে প্রস্তুত হয়ে বোটে উঠতে যাচ্ছে, তখন হৃদয়চরণবাবু শুধু একবার বললেন, বুঝলে তো, জীবন অদ্ভুত। এই কিছুক্ষণ আগে সূর্যাস্ত দেখতে দেখতে যখন এই দিকগুলোর দিকে তাকাচ্ছিলাম, তখন কি আমরা ভেবেছিলাম যে যে ওখানেই আমাদের যেতে হবে শত্রু বধে? পরবর্তীতে ওরা ঝটপট উঠে পড়ে বোটে। ইয়ামাহার ইঞ্জিন দ্রুত ওদের পৌঁছে দিতে থাকে গন্তব্যে। নির্দিষ্ট দ্বীপটার কাছাকাছি পৌঁছতেই দ্বীপের জঙ্গলের ভেতর থেকে জ্বলে উঠল এক জোড়া টর্চ পরপর দুবার। নিশানা অনুযায়ী অভিজ্ঞ বিষ্ণুই বোটের হেডলাইটটা দুবার বিপ করল। তারপর সকলের উদ্দেশ্যে বলল, ওরা সিগন্যাল রিসিভ করেছে। ওরা ভেবেছে প্রতিবারের মতো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সাহায্য আসতে চলেছে। ধীরে ধীরে একেবারে দ্বীপটার কাছাকাছি গিয়ে ইঞ্জিন বন্ধ করল বিষ্ণুই। সকলকে ইশারায় জানালো কিভাবে উঠতে হবে ডাঙায়। বোট থেকে শুকনো ডাঙা পর্যন্ত নোঙরের সাহায্যে একটা রশ্মি বেঁধে দেওয়া হলো। বাকি আগাছার ঘন জঙ্গল। একটু মুশকিল হলেও সকলের সাহায্যে এই পরীক্ষাতেও পাশ করে গেলেন হৃদয়বাবু। তিনি দ্বিতীয় মানুষ যিনি দড়ি বেয়ে দ্বীপে পা রাখলেন এবং সব থেকে শেষে নামলেন অভিনন্দন বাবু। তারপর অন্ধকারে সাপদ্বীপের মতো মিশে গেল একে একে অস্ত্রধারী বিষ্ণুই, মেঘাঙ্ক, রুদ্র সহ বাকি অফিসাররা। সঙ্গে সঙ্গে বন্দুক হাতে 4টে ইয়া মোটা লোক ওদের সামনে এসে দাঁড়ালো। তারপর নিজেদের ভাষায় বলল, এই মাইয়ার লোকগুলো এখানে কি করছে? হ্যাঁ, গোঁফের ফাঁক দিয়ে ফিচেল হাসি হেসে ছদ্মবেশী অভিনন্দনবাবু বললেন, এনারাই আসল বস, মাল দেখে তবে নেবেন। লোকগুলো আর কোনো কথা না বাড়িয়ে চলতে লাগলো জঙ্গলের ভেতর।
বিশাল বিশাল মহিরুহ আর চাপচাপ জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলা। কাছাকাছি কোথাও যেন এক পরপর দুটো হাতি ডেকে উঠল। সকলেই কিরকম বুকের ভেতরে হৃৎপিণ্ড শব্দ গুনতে লাগলো। হঠাৎ একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল ওরা। পিছনে দাঁড়াতে হলো সকলকে। গাছপালা কেটে জায়গাটা একটা ছোট মাঠের মতো পরিষ্কার করা হয়েছে, তবে বাইরে থেকে দেখলে বোঝা যাবে না, কারণ জঙ্গল দিয়ে পুরোটা ঘেরা। হঠাৎ একটা লোক এসে টর্চ মেরে ওদের প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে এই লোকগুলোর প্রতি চিৎকার করে কি যেন বলল, আর সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড কেঁপে উঠল শুভময়, রিমঝিম, নন্দিতা দেবী এবং হৃদয় বাবুর। কারণ লোকটা গত রাতে ডাকাত দলে ছিল। সঙ্গে সঙ্গে আর এক মুহূর্ত দেরি না করে বন্দুক তুলে গুলি চালিয়ে দিল একজন। প্রত্যুত্তরে ফায়ার করলেন অভিনন্দন বাবু। এদিকে রিমঝিম ততক্ষণে জুডোর স্টাইলে কুপোকাত করে ফেলেছে দুজনকে, এবং একজন এর মধ্যেই আর্তনাদ করে লুটিয়ে পড়েছে মাটিতে। তাকে কোনো রকম ভাবে একটু ধারের দিকে নিয়ে যান নন্দিতা দেবী। গুলির আওয়াজে ছুটে আসে সবকটা ফরেস্ট অফিসার। জায়গাটাকে ঘিরে ফেলে সশস্ত্র বাহিনী। ততক্ষণে আরো অনেক বোট এসে ঘিরে ফেলেছে দ্বীপটাকে। ততক্ষণে চারদিক থেকে ছুটে আসছে গুলি। সঙ্গে সঙ্গে চারপাশে রক্তারক্তি কাণ্ড। পালের গোদা টর্চ দিয়ে মুখ দেখা লোকটার গুলি উড়ে গেছে গুলিতে। বাকি চারটে লোকের কারোর হাতে, কারোর পায়ে গুলি লেগেছে। হঠাৎ প্রায় আর্তনাদ করে উঠলেন নন্দিতা দেবী। অভি, একবার এইদিকে এসো। সকলে মিলে বড় বড় টর্চ জ্বালিয়ে নন্দিতা দেবীর দিকে গিয়ে প্রায় আর্তনাদ করে মাটিতে বসে পড়ে ধপ করে। প্রায় সাঙ্গাহীন হয়ে যে লোকটি নন্দিতা দেবীর কোলে মাথা রেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন, তিনি হৃদয় বাবু। ধীরে ধীরে একবার চোখ খুললেন উনি। তারপর সেই ভুবন ভোলানো হাসি হেসে বললেন, হৃদয় আমি হরণ করতে পারলাম তো? হ্যাঁ, কাটা মুন্ডু উদ্ধার করতে গিয়ে নয় আমি নিজের মুন্ডু বলি দিলাম। এমন কত বলি তো আছে ইতিহাসের পাতায়, কেউ মনে রাখুক না রাখুক, কি আসে যায়। যত যাই হোক, ইতিহাসের ছাত্র তো আমি। ইতিহাসের সাথে অবহেলা করতে পারবো না। এরপর ধীরে ধীরে ওদের চোখের সামনে চোখ বোঝেন হৃদয় চরণ বাবু। সে চোখ আর শত চেষ্টাতেও খোলেনি। প্রচন্ড রাগে ওদের একজনের দিকে চেয়ে সরাসরি প্রশ্ন করেন অভিনন্দন বাবু, প্রথমে বল, মূর্তির হাতটা কেন চুরি করলি? বলছি স্যার, বলছি শয়তান মাহাতো বলেছিল স্যার। শয়তান মাহাতো বলেছিল স্যার। ওই ওই হাতের মধ্যে গভীরে নাকি কি এক দুর্মূল্য রত্ন লুকানো ছিল। ওই রত্ন লুকানো ছিল, আমি দেখেছি। আর সেই রত্নের অরিজিনালটা এখন পুলিশের কাছে। কারণ ওটা হাতে পড়ে জলধর নামের আমাদের দলের একটা লোক পালিয়ে যাবার ছক করেছিল। তাকে অবশ্য আমরা খুন করেছিলিস বিষ্ণুপুর স্টেশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। একটা বিরাট রদ্দা এসে পড়ল লোকটার গালে। সঙ্গে সঙ্গে একটা পাথরের চাইকে বিষ্ণুই এবং মেঘাঙ্ক দুজনে মিলে অতি সন্তর্পণে এনে দাঁড় করালো ওদের সামনে। আর মাথায় পাগড়ি, খোদাই করা চোখা মুখ, টানা টানা চোখ, দোকানে সবুজ মণি চকচক করছে। জয়মল্লর হারানো কাটা মুন্ডু। মাহাতোর ছেলেকে কেন মারলি? ভাগ নিয়ে বচসা আর লোভ,
ও ধীরে ধীরে আমাদের সরিয়ে নিজেরা রাজা হতে চাইছিল। অর্ধেক আমাদের কষ্টের মাল নিজের ঘরে গিয়ে লাগিয়েছে। শেষ পর্যন্ত আর সহ্য হলো না, নকল বন্দুকের জায়গায় আসল বন্দুক রেখে নিজের হাতে নিজেকে মরতে বাধ্য করলাম। আর চোখের সামনে চোখের সামনে দৃশ্যটা দেখে চলে এলাম আমরা। দুটো খুন একই রকম করে কেন করলি? ভেবেছিলাম পুলিশ সিরিয়াল কিলিং ভাববে, তাই। এরপর ফরেস্ট অফিসারদের দিকে চেয়ে অভিনন্দনবাবু বলল, কি কেস ক্লোজ তো? নিয়ে নেবার রিমান্ডে। কিন্তু অফিসার রুদ্র ছেড়ে দিলেন না। তিনি বললেন, কিন্তু স্যার, রহস্য যে আমাদের কাছে রহস্যই রয়ে গেল। একটু খুলে যদি না বলেন। মুন্ডু চুরির তেমন কোনো ক্লু পায়নি আমার বন্ধু এসিপি, কিন্তু কাণ্ড করে ফেলল এরা মাহাতোকে খুন করে। কিন্তু অভিদা, মাহাতো খুনের সাথে মূর্তির যোগ তুমি পেলে কোথায়? আরে চোখ কান খোলা রাখলে তোরাও পেতিস। ওর ঘরে যেদিন এত জিনিস দেখলাম, তার মধ্যে শ্রীলঙ্কান জলদস্যুদের কন্ট্যাক্ট সহ একটা লাল খাতা যে আমার পকেটে কখন এসে পড়েছে তা তোরা দেখতে পাসনি। সন্দেহটা আমার ওর কালেকশনের বহর দেখেই হয়েছিল যে গড়বড় কিছু একটা আছে। আমি সন্দেহ করেছিলাম। তেহার জেলে একটু খোঁজ নিয়ে এবং একটু এদিক ওদিক থেকে খোঁজ নিয়ে জানি বিখ্যাত দস্যু ডেভিড নাকি জেল থেকে পালিয়ে বেশ বদলে এইদিকে অঞ্চলে কারবার করছে। ডেভিডের ছবিটা জোগাড় করে ফেলেছিলাম, আর হঠাৎ মনে পড়ে গেল ছবিটা দেখে যে একদম এক পাসপোর্ট সাইজের ছবি আমি দেখেছিলাম জলেশ্বরের বৈঠকখানায় একটা ওয়েস্ট বক্সে। দুয়ে দুয়ে চার হয়ে গেল, ব্যাস লেগে পড়লাম পেছনে। জঙ্গলটা সময় নিয়ে সারাদিন খুঁজে দেখো আর প্রচুর জিনিস পাবে নিঘাত। আমি আর এই বিষয়টার মধ্যে থাকতে চাই না। আমার সব থেকে বড় ক্ষতি হয়ে গেল। এই ক্ষতির যে কি উত্তর দেব তা আমি কলকাতায় গিয়ে জানি না। প্রতিজ্ঞা আমি রাখতে পারলাম না। সবার চোখে জল। এতক্ষণে হয়তো হৃদয়বাবু থাকলে বলতেন, স্পিচলেস মশাই। সবাইকে একেবারে স্পিচলেস করে দিয়ে উনি মিলিয়ে গেলেন মহাকালে। ইতিহাসের শিক্ষক জীবন দিয়ে গেল ইতিহাস রক্ষায়। তখন বোট ফিরছে, সকলের মন খারাপ। অভিনন্দনবাবু শুধু একবার বললেন, হে জীবন, অন্ধকার, উত্থাল সব মিলিয়ে। এরই মধ্যে আমরা নোঙর ফেলি, তুলি, আবার ফেলি। এখান থেকে নোঙর তোলার সময় হলো। তবে রিনি, তোর কথা মতো এবার কলকাতায় ফিরে ডিটেকটিভ ফার্মের ছকটা কষে ফেলতে হবে, কারণ এই কেসটা নিয়ে মিডিয়ায় বিস্তর হই হল্লা হবে। আর হ্যাঁ, আমাদের ভবিষ্যতে সমস্ত কাজের ট্রিবিউট দিতে হবে হৃদয়বাবুকে। খবরটা নিয়ে প্রচুর মাতামাতি হয়েছিল, আর কিঙ্কর এবং মান্ডি, জলেশ্বরের এই দুই কেয়ারটেকার, সেদিন রাতেই গ্রেপ্তার হয়েছিল পুরুলিয়া ঝাড়খণ্ড বর্ডার থেকে।